আচ্ছা, তো দেখেন আমরা ফরম্যাটিংয়ে গতকালকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে ডেট ফরম্যাট, তারপর চেক নাম্বার, এগুলো মোটামুটি উনি সঠিকভাবে দিছেন। বাট এখানে একটা বিষয় হলো যেখানে বর্ডারটা আসে নাই, ঠিক আছে? বর্ডারটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো, দেখেন আমি এখানে যে বর্ডারটা ইউজ করছি সেটা হলো একটা চিকন একটা বর্ডার, ঠিক আছে, চতুর্দিকে। ওকে, তো এটা আমরা কীভাবে করলাম? তো প্রথমত এটা ছিল বোল্ড আর কি, আমার এখানে যেহেতু হেডিং, সো একটু বোল্ড করে দিলাম। হ্যাঁ, আর কালারটা আরেকটু ডিপ ছিল, সরি, হ্যাঁ ডিপ এরকম ছিল। আর এগুলো দেখেন এখানে চিকন একটা দাগ আছে এবং এখানে মাঝখানে কোনো ইয়ে নাই। তো এটার কারণ হলো যে এই পুরো জায়গাটা আসলে প্রথমে এই মার্কিং করা হয়েছিল, সাদা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে এদিক দিয়ে চিকন একটা মার্কিং করা হয়েছে, যেটা লাইন কালার হলো এটা মোস্ট প্রবাবলি। এখন যেটা করা যেতে পারে যে আমরা এভাবে সিলেক্ট করে আমরা করতে পারি কি আউটসাইড বর্ডার, বা আউটসাইড না, অ্যাকচুয়ালি এটা আসলে বটম। ঠিক আছে, বটমে বর্ডার হয়েছে। তো দেখেন, হ্যাঁ তো এখন কি বিষয়টা আমার মধ্যে দেখতে মনে হচ্ছে না? জি। দেখেন তো এখন মোটামুটি এটা হ্যাঁ। আমার মতো হয়েছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এখানে আমি ফন্ট ইউজ করছি কিন্তু 10, ঠিক আছে, আর যিনি দিছেন এটা এটা ইউজ করছেন 11। তাহলে আমরা এখান থেকে ফন্টের সাইজ চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা 10 করে দিলাম। ওকে, তো বাকি সব উনি সঠিকভাবে দিছেন, গুড। আচ্ছা, আরেক ভাই দেখি, আরেক ভাই আরেকটা অ্যাসাইনমেন্ট দিছেন, ওনারটা আমি দেখি। আচ্ছা, আরেক ভাই যেটা করছেন সেটা, আচ্ছা আমার এখানে একরকম দেখাচ্ছিল, আবার ওপেন হওয়ার পরে একরকম দেখাচ্ছে। আপনি কি এরকমই ছিল? দেখেন তো যিনি আমাকে এটা পাঠাইছেন। হ্যাঁ জি, এটা আমি পাঠিয়েছি। আমার তো আসলে আমি গত লাস্ট ক্লাসের শেষের দিকে আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, দ্যাটস ওয়াই আপনি যে মানে ফেসবুকে দেখে দেখলাম যে একটা হোমওয়ার্ক, হুম তো হুম, আমি তড়িঘড়ি করে লাস্ট মোমেন্টে এটা মানে অত ফলো করি না, মানে আপনার ইয়াটা আমি জাস্ট আমার মতো করে একটা আপনি আচ্ছা, ডায়াগ্রাম চাচ্ছিলেন বা ওইটা আমি বসিয়ে দিয়েছি আর কি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, দ্যাটস সমস্যা নাই সেটা। গুড, জি। ঠিক আছে। তো আহ, এটা আপনি যেটা করছেন সেটা হলো এটাকে আসলে আপনি টেবিলে রূপান্তর করছেন, তাই না? জি, আমি টেবিল করেছি। টেবিল জি জি করছেন, জি, রাইট। একটা টেমপ্লেট টেমপ্লেট জি। তো টেবিলের ইয়েটা হলো একটু ডিফারেন্ট টাইপের হয়, আমরা টেবিলটা দেখব। উনি যেটা করছেন সেটা হলো আমরা ডাইনামিক টেবিল বলি এটাকে আসলে, হ্যাঁ। তো এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের গত দিনের এটা ক্লাসে ছিল, বাট আমরা এটা আলোচনা করতে পারিনি সময় এর জন্য, তো আমরা এটা আলোচনা করব আর কি। এখানে অটোমেটিক্যালি আসলে বিভিন্ন উনি যেটা করছেন ফরম্যাট অনুযায়ী এই ফরম্যাট দিলে মোটামুটি। আচ্ছা, এখানে আপনি তো অনেক কালারটা চেঞ্জ করছেন। যদি আমরা নো ফিল দেই, জি জি জি। নো ফিল দেই, হ্যাঁ অটোমেটিক দেই, তাহলে আসলে বাকিটা আমরা এখন যে কোনো ফরম্যাটই আমরা নিতে পারবো এখান থেকে। একবার যদি একটা জিনিস বিষয় হলো গুরুত্বপূর্ণ, আচ্ছা এটা আলোচনা পরেই, আচ্ছা আলোচনার সময় এটা বলে দেবো না, থাকুক আজকে বাদ দিই, ঠিক আছে। এখন আপাতত একটু ইয়ে থাকুক। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই না? আপনারা অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করেন, হ্যাঁ অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করলে আপনাদের ইয়েটা ভালো হবে আর কি, যে আপনারা কতটুকু শিখতে পারলেন সেটা আপনারা বুঝতে পারবেন। আর যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট না করেন, যারা কমপ্লিট করেন নাই তারা অবশ্যই আমাকে দিবেন, ঠিক আছে। আমি চাই অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট হোক। আচ্ছা, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা কীভাবে আমরা গতদিনের ক্লাসে আমরা মোটামুটি
টেবিল ফরম্যাটিং নিয়ে আলোচনা করছি। কয়েকটা বিষয় আমরা দুইটা বিষয়ে আলোচনা করতে পারিনি, একটা হলো টেবিল কিভাবে করে আর ডাইনামিক টেবিল কিভাবে করে, ঠিক আছে। সো আমরা এটা একটা টেবিল নিই না, এটা একটা ফরম্যাট নিয়ে যাই। তো ধরেন এটা আপনার একটা ডাটাবেস, ঠিক আছে। আমি এখানে ডাটা ইনপুট দিছি। তো এটাকে আমি একটা নর্মাল টেবিলে, যেভাবে আমরা ওয়ার্ডে টেবিলে করি সেইভাবে আমরা একটা টেবিল করতে চাই। তাহলে আমরা এটা কীভাবে করব? প্রথমত এটা তো আমার একটা হেডিং, তাই না? সো হেডিংটা কী হয়, একটু বোল্ড হয় এবং সাইজটা একটু বড় হয়। প্রথমত আমরা এটার একটা করি না, যে এটা আসলে কোন ফন্টে হবে। তো এটা একটা ফন্ট আমরা চেঞ্জ করি। আমার একটা প্রিয় ফন্ট আছে, এটা হলো ট্রিবু চার্ট। এই ফন্টটা আমরা দিলাম। হ্যাঁ, দেখেন এই ফন্টে এটা রূপান্তর হয়ে গেল। এরপর দেখেন এইখানে যে লিখছি, লেখাগুলো মনে হচ্ছে না একটু কনজাস্টেড হয়ে গেছে, যে একবারে লাস্টে শেষ হয়ে গেছে, মনে হচ্ছে মানে জায়গা নাই, ডেট যেমন একটু দেখা যাচ্ছে না। প্রিন্ট দিলে কিন্তু আসবে না। তো প্রয়োজন মতো যে জায়গাটা নেওয়া দরকার এটা আমরা নিতে পারি কিভাবে? আমরা এই কলামগুলো সিলেক্ট করলাম, তারপরে লাস্টেরটাতে এসে বা যে কোনো একটাতে এসে যদি আমরা এভাবে ক্লিক করি, ডাবল ক্লিক, তাহলে কি হবে, এটা প্রয়োজন মতো জায়গাটা নিয়ে নেবে। ওকে, দেন যেহেতু এটা আমার একটা কি হেডিং, সো হেডিংটাকে আমরা একটু বোল্ড করে দিই। আচ্ছা, বোল্ড করে দিলে দেখা যাচ্ছে কি আমার আবার একটু ভিতর ঢুকে গেছে। বোল্ড করে দিলাম। যদি আমরা একটা অন্য একটা কালার করতে চাই, একটু এইটা নিলাম, ঠিক আছে, মানে হেডারটাকে একটা কালার করে দিলাম, এটাকে বলে ফিল করে দিলাম। হ্যাঁ, এটা একটা ফিল করে দিলাম। দেন এটা একটা মোটামুটি এখন একটা টেবিল হয়ে গেল। এখন এইটার চারদিকে যদি আমি একটা বর্ডার দেই, মানে প্রত্যেকটা লাইনের পরে পরে বর্ডার, তাহলে আমরা কি করতে পারি, এই বর্ডার থেকে আমরা যে কোনোটা সিলেক্ট করতে পারি। সো বর্ডারটা আমরা দিলাম কি, ধরলাম আমরা অল বর্ডার দেবো। তাহলে এরকম দেখেন বর্ডার অল বর্ডার হয়ে গেছে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে কিন্তু কালার হয়েছে যেটা ডিফল্ট হিসেবে আমি কালার দেওয়া ছিল। আমরা যদি ব্ল্যাক কালার আনতে চাই তখন আমাদের কি করতে হবে, এই যে লাইন কালার থেকে আমাদের এই কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, সো আমরা এটা ছিল দেওয়া, তো এটা আসছে, অটোমেটিক দিলে এটা ব্ল্যাঙ্ক চলে আসবে। সো আমরা কী করবো, এরকম একটা দাগ আসলে এসকেপ চাপে দেবেন, তখন ওই যে কলমের মতো জিনিসটা চলে যাবে। চলে গেলে আমরা এটা দিয়ে দিলাম। ওকে, তাহলে এখন দেখেন চতুর্দিকে একটা বর্ডার তৈরি হয়েছে। এরপর আমি ভিতরের বিষয়গুলো দেখি। এটা তো চেক নাম্বার, সো আমি এটা মাঝখানে নিয়ে আসি। তারপর আছে ইস্যু ডেট, ডেটটাকে আমি আমার মতো করে যে ফন্টে যেই ফরম্যাট দিতে চাই এটা দিলাম। ধরেন আমি এটা দিতে চাই, ঠিক আছে, ডেট মান্থ ইয়ার এভাবে, সেটা দিলাম এভাবে। এটাকে আমি চাই মাঝখানে থাকুক, তো আমি এটা সিলেক্ট করলাম, দেন এটাকে মাঝখানে নিয়ে আসলাম। তারপর ভেন্ডর নেম, ওকে ভেন্ডর নেম এভাবে থাকুক। অ্যামাউন্ট, সো অ্যামাউন্টটাকে আমরা একবারে একসাথে করে ফেলতে চাইলে এভাবে একটা কমা দিলেই দেখেন হ্যাশ চলে আসছে। হ্যাশ চলে আসা মানে কিন্তু আপনার ডাটা নষ্ট হয়ে যায় নাই। এখানে ডাবল ক্লিক করলে এটা প্রয়োজন মতন জায়গা নিয়ে নেবে। এখন যদি আমি এটার পরে দুটো করে জিরো রাখতে না চাই, তখন আমি কি করতে পারি, এই যে দেখেন এই যে ডিক্রিজ ডেসিমেল আছে, এখানে আমি ক্লিক করলেই এটা ডিক্রিজ হয়ে যাবে। ওকে, আচ্ছা স্ক্রিনটা একটু বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে না। ওকে, এখন দেখেন এই যে ইস্যু ডেট এখানেও আছে, আবার ইস্যু ডেট এখানেও আছে। এখন আমার কি দরকার আছে এটা আবার নতুন করে যায় এখানে ফরম্যাট করার? দরকার নেই। আমরা কী করতে, এটা ক্লিক করলাম, ফরম্যাট পেন্টার দিলাম, এটাকে এভাবে দিয়ে দিলাম। সো এটাও কিন্তু এই ফরম্যাটে চলে আসলো। সো মোটামুটি এটা আমার একটা কী হয়ে গেল, নর্মাল টেবিল হয়ে গেল। হেডারটা আমি মাঝখানে নিয়ে আসি, সবগুলো মাঝখানে চলে আসলো। ওকে, মোটামুটি আমরা এটা একটা আমাদের একটা সুন্দর একটা টেবিল হলো। আমি যদি অন্য অন্য কালার দিতে চাই দিতে পারবো, ঠিক আছে।
আমি ধরেন একটা এটার কালারটা একটু ডিফারেন্ট অন্যরকম দিতে চাই, তো আমি এটা দিলাম। তারপরে আমি ভিতরেরটা যদি আমি একটু অন্য কালার দিতে চাই, ঠিক আছে, আমরা দিতে পারবো। সো এরকম আমরা অনেক কালার আছে, প্রয়োজন মতো আমরা দিতে পারি, ঠিক আছে। হালকা শ্যাডো দিলাম। ভাইয়া বলেন। আচ্ছা, আপনি যে এই যে যেখানে যেখানে ক্লিক করছেন ওখানে ওখানে নামটা যদি একটু বলতেন তাহলে আমাদের শেখা মানে খুব ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা বলছেন। আচ্ছা আমি ভাবছিলাম আচ্ছা ঠিক আছে, গুড, ভালো কথা বলছেন। ওকে ওকে, ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমরা এই যে বর্ডারটা, এই যে হেডিং, এটা তো হেডিং তাই না, হেডিংটাকে আমরা বোল্ড করার জন্য ক্লিক করলাম হলো এই হোম ট্যাবের আন্ডারে বিতে। ওকে, আচ্ছা আমি নতুন করে আবার দেখাই না, তাহলে জিনিসগুলো আবার হয়ে যাবে, আপনাদের একবার রিভাইজ হয়ে গেল। সো দেখেন, এটা একটু বড় করে নিলাম স্ক্রিনটা, বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রথমে কি করলাম, টোটাল টেবিলটাকে আমরা ফন্ট দিলাম টেবল চার্ট। ওকে, এই ফন্ট দিলাম এবং ফন্টের সাইজ দিলাম ধরেন 10। ওকে, 10 দিলাম। এরপরে আমার এইটাকে আমি যেহেতু এটাকে হেডিং, সো এই হেডিংটাকে আমি বোল্ড করে দেওয়ার জন্য আমি এই যে হোম ট্যাবের আন্ডারে এই বোল্ডে বিতে ক্লিক করব, তাহলে এটা বোল্ড হয়ে যাবে। অথবা আমরা কিবোর্ডের সাহায্যও করতে পারি, কন্ট্রোল বি। সো এটা বিতেও করতে পারি আমরা, অথবা চাই যদি কন্ট্রোল বি দিই তাহলেও এটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। কন্ট্রোল প্লাস বি, ছোটাতে বি, এটা দিলে কী হবে, বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে আমি যদি সবগুলোর ক্ষেত্রে বর্ডারটা করতে চাই, মানে একটা বর্ডার দিতে চাই, তাহলে এভাবে সিলেক্ট করব, দেন এই যে বর্ডার এখান থেকে আমরা অল বর্ডার দিব, তাহলে এটা বর্ডার হয়ে যাবে। দেখেন অল বর্ডার হয়ে গেছে। দেন আমি এই সেলগুলোর ফরম্যাটগুলো ঠিক করব। সো চেক নাম্বার যেটা আছে এটা ওকে আছে, এটা আমি একটু মাঝখানে নিয়ে আসি। মাঝখানে নেওয়ার জন্য কি করব, হোম ট্যাবের আন্ডারে আমরা এইখানে ক্লিক করব, দেখা যাচ্ছে এখন, এইখানে ক্লিক করব, সেন্টার। সেন্টার দিলে সেন্টার এখানে আসবে। দেন ইস্যু ডেট, সো ইস্যু ডেটটা আমার ডেট ফরম্যাটে হওয়া উচিত। সো ডেট ফরম্যাটে আনার জন্য কী করতে হবে, আমি প্রথমে সেলগুলোকে এভাবে সিলেক্ট করলাম, দেন আমি এই যে হোম ট্যাবের আন্ডারে নাম্বারের পাশে বা অ্যালাইনমেন্ট যে কোনো একটা থেকে আমি ক্লিক করবো। যেহেতু আমি নাম্বারটাকে আমি একটা করবো, সো এই নাম্বার এখানে ক্লিক করলাম, ঠিক আছে। নাম্বার ফরম্যাটে ক্লিক করলে আমার ফরম্যাট সেলের বক্সটা আসলো। এখান থেকে কাস্টমসে আমি যাব, যায়া ডেটের ফরম্যাটে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে, কিন্তু আমি যে ফরম্যাটটা চাচ্ছি আসলে এটা এইখানে নাই। সো আমি কাস্টমসে থেকে আমি একটা নিজস্ব ফরম্যাট দাঁড় করাতে পারি। এখানে জাস্ট লিখব, যেরকম ফরম্যাট চাই ওইভাবে লিখব, ওটা ওইভাবে চলে আসবে। সো আর যদি আমার এখানে লেখা থাকে আগে থেকে তাহলে আমার ওটা সিলেক্ট করলেই হবে। তো যেহেতু আমার এখানে লেখা আছে আগে থেকে, সো আমি এটা সিলেক্ট করে দিলাম, দেন ওকে দিলাম। দেখেন এটা ফরম্যাট চলে আসছে। এটা আমি চাই মাঝখানে থাকুক, সো আমি মিডিলে নিয়ে গেলাম। তারপরে আছে ভেন্ডর নেম। সো ভেন্ডর নেমটা এটা যেভাবে আছে থাকুক। অ্যামাউন্টটাকে চাই আমি যে এটা আসলে একটা কমা আসুক, ঠিক আছে। সো কমা আনার জন্য কি করতে হবে, সেম নাম্বার ফরম্যাটে এখান থেকে এই দেখেন এখানে কমা আছে, এই কমাতে আমরা ক্লিক করব। কমাতে ক্লিক করলাম, অটোমেটিক্যালি কী হলো, আমার এই কমাটা নিয়ে নিল এবং লাস্টে দুইটা জিরো নিল, মানে দশমিকের পরে 2 ঘর। সো এই যে দশমিকের পরে 2 ঘর যদি আমি না চাই তখন কি করতে হবে, এই যে ডিক্রিজ ডেসিমেল আছে এটাতে আমি ক্লিক করব। একটা করে ক্লিক করলে কি হবে, একটা করে ডেসিমেলের ঘর কমতে থাকবে। ওকে, দেখেন কমতেছে, অতএব এটা হয়ে গেল। আর যদি আমি বাড়াইতে চাই তখন কী করবো, আমি আবার ইনক্রিজ ডেসিমেলের এই দিকে এটাতে ক্লিক করব। সো এইভাবে দেখেন এটা বাড়বে, ওকে, আর এটা হলো কমবে। আচ্ছা, যদি এটা ঘর বড় হয়ে গেছে এখন, তাই না, তো আমরা এখানে ডাবল ক্লিক করলেই আবার এটা প্রয়োজন মতো তার নিজস্ব কলামের ওয়াইডটা নিয়ে নেবে।
এবার দেখেন ক্লিয়ার ডেট। এখন ডেটের ক্ষেত্রে আমার একটা ফরম্যাট অলরেডি করা আছে, সো আমার ডেটে যে আবার নতুন করে ফরম্যাটিংটা করার দরকার নাই। আমি কি করতে পারি, যে কোনো একটা ডেটের এই ফরম্যাটে সেলে ক্লিক করে ফরম্যাট পেন্টারে ক্লিক করব, দেন যেই সেলগুলোতে আমি এই ডেট ফরম্যাটটা চাই সেই সেলগুলোতে আমি এটা এভাবে সিলেক্ট করে মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করে এভাবে ছেড়ে দেব। তখন কি হবে, এটা এই ফরম্যাটে হয়ে যাবে। সো মোটামুটি এটা আমাদের এখন একটা টেবিল দাঁড়ালো। আমি এখন হেডারে যদি আমি একটু বর্ডার দিতে চাই, একটু ফিল করতে চাই, বা এটা কি বলে শ্যাডো দিতে চাই, তখন কী হবে, আমরা এখানে বলতে হলো হোম ট্যাবের আন্ডার এইখানে থিম, এখান থেকে আমরা যে কোনো একটা শ্যাডো চেঞ্জ করে দিতে পারি। দিলাম। ভিতরেরটাও আমি একটা কালার দিতে চাই, তখন আমি ভিতরেরটা এভাবে সিলেক্ট করলাম, দেন আমি হালকা অন্য একটা কালার দিলাম। ঠিক আছে। যদি ফন্টের কালার চেঞ্জ করতে চাই, তখন এই যে ফন্টের কালার আছে আমি এখান থেকে এটা সিলেক্ট করতে পারি। ওকে, যে কোনো কালার আমি এটা দিতে পারি। সো ধরেন আমি ব্ল্যাকে আসলে সুন্দর এই কালার দিলাম। সো এটা আমাদের একটা টেবিল হয়ে গেল। এখন বিষয়টা হলো যে আমি যদি নতুন করে ডাটা ইনপুট করি, সো ধরেন আমার এখানে নতুন একটা ডাটা ইনপুট হলো চেক নাম্বার 78 49 12, দেন আমি একটা ডেট দিলাম 18/07, এটা হবে না, জুলাই 20। ঠিক আছে। দেন এটা ধরনের একটা কোম্পানি, এটা অ্যামাউন্ট দিলাম, তারপরে ব্ল্যাঙ্ক, এটা ক্লিয়ার। এখন দেখেন এটা মোটামুটি সবগুলোই উপরের ফরম্যাটকে কপি করছে। সো এক্সেল এটা মাঝে মাঝে কপি করবে, মাঝে মাঝে করবে না। এটা যদি এক্সেল বুঝতে পারে যে হ্যাঁ উপরেরটা একই জিনিস, তখন হয়তো কপি করলো, অনেক সময় কপি করবে না। তখন আমরা জাস্ট যেটা করব, এই সেলটা এভাবে সিলেক্ট করে ফরম্যাট পেন্টার দিব, ক্লিক করব, এটারও এভাবে দিয়ে দিব। তাহলে কী হবে, জাস্ট উপরে যে ফরম্যাটটা দেখানো হয়েছিল নিচের ফরম্যাটটাও একই রকম হয়ে গেল। আমরা নতুন করে ফরম্যাট দেওয়ার প্রয়োজন পড়লো না। ঠিক আছে। এখন এটা একটা নর্মাল টেবিল বা এক্সেল, আমরা এক্সেলের আমরা নর্মাল টেবিল বলি অ্যাকচুয়ালি। ঠিক আছে। এভাবে আমরা জিনিসটা এখন যদি প্রিন্ট দিতে চাই, নর্মালি আমরা প্রিন্ট দিলাম, এভাবে হয়ে যাবে। আমরা আরেক ধরনের টেবিল আমরা দেখব এক্সেলে, এটার নাম হলো ডাইনামিক টেবিল বা এক্সেল টেবিল বলে এটাকে অ্যাকচুয়ালি। সো এই এক্সেল টেবিলের সুবিধাটা কি, এটা আমি আপনাদের দেখাই। দেখেন এটা ছিল এইভাবে, হ্যাঁ, সেম আমি আরেকটা টেবিল পাশের ইয়েতে করি, এই দুটোকে ডিলিট করে দিই। সো ধরেন ডাটাটা সেম ডাটা এখানে আমি কপি করে নিয়ে আসলাম। সো এখন আমি এটা চাই একটা ডাইনামিক টেবিল বা এক্সেল টেবিলে রূপান্তর করতে। তাহলে সেটা কীভাবে করবো এবং এটার সুবিধাটা কী, প্রথমে আমরা এটা একটা রূপান্তর করি। তো এই পুরো সেলটাকে আমরা এভাবে সিলেক্ট করব, দেন ইনসার্ট ট্যাব থেকে আমরা এই টেবিলে ক্লিক করব। ওকে, টেবিলে ক্লিক করলাম। সেখানে লেখা আছে মাই টেবিল হ্যাজ হেডার। আমার টেবিলে কি হেডার আছে? যদি হেডার থাকে তাহলে এভাবে এটা আমরা টিক দিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে এক্সেল কী করবে, নতুন একটা হেডার নিজে থেকেই লিখবে। সো যেহেতু আমার এখানে একটা হেডার আছে, সো এটা আমার টিক থাকবে, দেন ওকে দিলাম, এটা এভাবে চলে আসলো। আচ্ছা, যদি ধরেন আমার এক্সেলে একটা হেডার নাই, তখন কী হবে? আচ্ছা ধরেন, তাহলে আমরা একটু ব্যাকে যাই, আবার টেবিলে যাই, টেবিল, এই দেখেন ইনসার্ট থেকে টেবিলে ক্লিক করলাম। এখন বলতেছি না আমার টেবিলে আসলে হেডার নাই, ধরে নেন, তখন কী হবে, তখন সে নিজে থেকে এরকম একটা হেডার নিয়ে নিবে। ঠিক আছে, কলাম 1 2 3 4 5 6,
হ্যাঁ, এভাবে হেডার নিয়ে নেবে। আমরা এই হেডারের নামগুলো চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নাই। ওকে, সো আমরা দেখি, আমরা এটা একটু করে দিই এবং বলি যে এখানে আমার হেডার নাই, টেবিল দিয়ে আমার হেডার নাই। সো সে নিজে থেকে একটা হেডার নিল, এটা আমি একটু উপরে করে দিই না। আচ্ছা, এখন আমার নামগুলো চেঞ্জ করতে চাই। সো ধরেন আমার নামগুলো অন্য একটা হেডার লেখা আছে, এই হেডার থেকে আমি কপি করলাম। হ্যাঁ, কপি করে আমি জাস্ট এখানে একটা পেস্ট করে দিলাম, তো আমার নামগুলো চলে আসলো। ঠিক আছে, এখন দেখেন এখানে টেবিলটা হওয়ার সাথে সাথে নিজস্ব কিছু কালার নিয়ে নিছে সে অটোমেটিক্যালি। হ্যাঁ, অটোমেটিক্যালি কী করছে, এই কালারগুলো সে নিয়ে নিছে। আচ্ছা, ফরম্যাটটা আমি একটু চেঞ্জ করে দিই আগের মতো করে। সো ডেট থেকে এখান থেকে আমি কাস্টমসে গেলাম, দেন একটা ফরম্যাট এটাই দিলাম। এটা দিয়ে আমি কি করলাম, মাঝখানে দিই, এটাও মাঝখানে থাকুক। ঠিক আছে, এই অ্যামাউন্টটাকে আমরা একটু এখানে নিয়ে যাই, আর ডেটটাকে এটাকে আমরা এভাবে দিয়ে দিই। এখন এটাকে আমি যদি এই কালারের মতো করতে চাই, তখন আমরা কি করতে পারি, এই যে ডিজাইন ট্যাব থেকে আমরা এখানে অনেকগুলো স্টাইল আছে, আমরা যে কোনো একটা স্টাইল এখানে নিতে পারি, অথবা এটার মতো করেও চাইলে করতে পারি। এখানে যেভাবে করলাম ঠিক একইভাবে এখানেও করা যাবে। সুতরাং আমি এটা নর্মাল একটা টেবিলে রাখলাম, বা আমরা এখানে একটা যে আছে এটা নিলাম। এখন সুবিধাটা কি, এই টেবিল ব্যবহার না করে কেন আমি এই টেবিল ব্যবহার করব, বা কেন আমি বারবার এই টেবিলের দিকে বারবার বলতেছি, ডাইনামিক টেবিল বলতেছি কেন, এক্সট্রা বেনিফিটটা কি? প্রথমত দেখেন, এক্সট্রা বেনিফিট হলো দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু কালারটা নিয়ে নিচ্ছে একটা সেলের পর একটা সেল। এটা একটা বেনিফিট, কারণ আমরা যখন একটা কিছু রিড করি তখন যদি আসলে একই কালারের পরপর দুইটা হয়, তখন কিন্তু আমার রিড করতে অসুবিধা হয়। যদি আমার মানে এই ট্যাবের সাথে এই ট্যাবের যে মিলটা, মানে এই ট্যাবের সাথে চেক নাম্বার 1 ক্লিয়ার হয়েছে, তো এইটা পড়তে অনেক ইজি, তার থেকে কিন্তু এটা পড়তে একটু যদি আরও বড় হতো অ্যাকচুয়ালি, তখন এই জিনিসটা আরও বুঝতে ইয়ে হতো যে এটার সাথে এটা অনেকগুলো দূরে আছে, তখন আমাদের পড়তাম কীভাবে, তখন এই শ্যাডোটা আমাদের খুব ভালো কাজে দেয়। এটা একটা সুবিধা, অনেক সুবিধা আছে, তার মধ্যে এটা একটা বললাম। আরও যে সুবিধাগুলো আছে, যেমন ধরেন আপনি একসাথে একটা ক্লিকের মাধ্যমেই পুরা টেবিলের যে আউটলুকটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে আমি যে কোনো একটা আউটলুক আমি চেঞ্জ করতে পারি। হ্যাঁ, একবার নর্মাল চাই এটা, বা আমি যে কোনো একটা আউটলুক চেঞ্জ করতে পারি, বা নতুন একটা আউটলুক দিতে পারি। ওকে, আরও কিছু সুবিধা দেখেন, আমি নতুন একটা ডাটা এখানে এন্ট্রি দিই। হ্যাঁ, ধরেন 78490113 নতুন ডাটা এন্ট্রি দিলাম, তারপর ডেট দিলাম, এবার দিলাম 19 জুলাই 20। দেখেন এখানে কিন্তু আমার ফরম্যাটটা আসে নাই, বাট এখানে কিন্তু ফরম্যাট চলে আসছে ডেটের। এটা দিলাম ABC লিমিটেড, অ্যামাউন্ট দিলাম এটা, তারপর দিলাম এটা ক্লিয়ার। এখন কিন্তু আমার নতুন করে কিন্তু আর এভাবে ফরম্যাট প্রিন্টারে যায় কিন্তু আমার এখানে দিতে হলো না, এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিল। এবং কালারটা দেখেন, এটা ছিল সাদা, এটা কালার অন্য কালার হয়েছে, জাস্ট এটা আমি ডার্ক করি, দেখেন এটা আরেকটা কালার নিয়ে নেবে। ঠিক আছে, এটা আমি আরেকটু ডার্ক করি, মানে আরেকটা নেই, তখন এটা অন্য কালার নিয়ে নেবে অটোমেটিক্যালি। এটার জন্য আমাকে আলাদাভাবে ফরম্যাটিং করার দরকার নাই। আরও যে সুবিধাগুলো আছে সেটা বলি। এখন আমি এটা একটু ছোট করি না, দেখতে সুন্দর হবে, ধরেন এটা আমি একটু এটা ডিলিট করে দিই এই জায়গাটা। ঠিক আছে, এখন ধরেন এখানে আরও কিছু ডেট আনি। হ্যাঁ, এই 13 থেকে এই পর্যন্ত ডেট নিয়ে আসলাম, সেম এটা করলাম।
এখন আমি একটু দেখতে চাই যে ধরেন একটা চেক ইস্যু করার ডেট থেকে ক্লিয়ার ডেট পর্যন্ত আসলে কয়দিন বেশি টাইম নিছে এই চেকটা বা প্রত্যেকটা চেক। তখন আমরা কী করতে হবে, আমরা এখন সূত্রে চলে যাচ্ছি। তাহলে আমরা কী করবো, বিয়োগ করবো, তাই না? যে আমার ক্লিয়ার ডেট মানে পরে, যেটা চেক ক্লিয়ার হয় পরে, ইস্যু ডেট করছি আমরা আগে। তো এখান থেকে গেলাম এই সেল থেকে এই সেলটা বিয়োগ করে দিলাম। কি বলতেছে যে এটা 3 দিন পরে এটা ইস্যু হয়েছে, এটা কয়দিন পরে। এখন আমি এই সূত্রটা কপি করতে পারি, Ctrl+C দিয়ে যদি আমি এখানে দিয়ে দিই, তখন কী হবে, এটা কপি হয়ে যাবে। আর অথবা আমি ড্রাগ করতে পারি এভাবে, ঠিক আছে? তো দেখেন ড্রাগ করলে কী হলো, এই সূত্রটা কপি হয়ে গেল। এটা যে ছিল এটা থেকে এটা মাইনাস, আমি এবার ড্রাগ করলাম বা কপি করলাম, কী হয়ে গেল, এটা এইটা থেকে এটা মাইনাস হয়ে গেল অটোমেটিক্যালি কিন্তু। হ্যাঁ, আমি কি আবার দেখাবো? জি, আরেকবার দেখালে ভালো হয়। সো দেখেন আমরা কীভাবে বিয়োগ করলাম। হ্যাঁ, মানে আমরা একটা ডেট থেকে আরেকটা ডেটের যে করতেছি যে কতদিন পরে এটা ক্লিয়ার হয়েছে। আমি ইস্যু করছি 6 তারিখে, এটা 9 তারিখে ইস্যু হয়েছে, মানে ক্লিয়ার হয়েছে। তাহলে এটা কতদিন পরে এটা ক্লিয়ার হলো, এটা করার জন্য আমরা কি করব, বিয়োগ করি ডেট কতদিন দেখার জন্য। তো বিয়োগটা কীভাবে করলাম, আমরা ক্লিয়ার ডেট ইকুয়াল দেবো প্রথমে। সূত্র ব্যবহারের নিয়ম হলো প্রথমে ইকুয়াল দেওয়া। সো প্রথমে ইকুয়াল দিলাম, তারপরে যেখান থেকে বিয়োগ করব যেটা থেকে, তাহলে প্রথমে সেটা আসবে। তারপর আমি কি করতে চাচ্ছি, বিয়োগ, অথবা আমি মাইনাস চিহ্ন দেব। আমি বিয়োগ করতে চাই কার সাথে, মানে এটা, এখান থেকে বিয়োগ করব, মানে সরি এটা বিয়োগ করব, তাই না? সো এটা দিয়ে দিলাম, ক্লিক করলাম। তাহলে কী হলো, 3 দিন। দেখা যাচ্ছে 6 তারিখে ছিল ইস্যু করছি, 9 তারিখে ক্লিয়ার হয়েছে, অর্থাৎ 3 দিন টাইম নিয়েছে। সো 3 দিন। সো এটাকে আমরা কি করতে পারি, এই যে সূত্র, এটা এই সূত্রটা আমার প্রত্যেকটা জায়গায় লেখার দরকার নাই। এখানে আমি বিয়োগ করার জন্য আবার ইকুয়াল, এইটা মাইনাস এইটা, এটা লেখার দরকার নাই, ঠিক আছে? কি করতে পারি, আমরা এটা কপি করতে পারি, Ctrl+C দিয়ে আমি এটাকে পুরা যেই সেলে আমার এই সূত্রটা দরকার, বা যেই সেলে আমি এই জিনিসটা বের করব, সেখানে আমি এটা সূত্র কপি করে পেস্ট করে দিতে পারি। Ctrl+C দিয়ে কপি করলাম, Ctrl+V দিয়ে দিলাম, তাহলে এটা পেস্ট হয়ে গেল। তো দেখেন এখানে কি হচ্ছে, 8 তারিখে ছিল, এটা 13 তারিখে ক্লিয়ার হয়েছে, অর্থাৎ এখানে টাইম নিচ্ছে 5 দিন। এটা দেখেন 17 তারিখে এটা ইস্যু হয়েছে, এটা 21 তারিখে ক্লিয়ার হয়েছে, এটা নিচ্ছে 4 দিন টাইম, ঠিক আছে? সো আমরা সূত্রটা কপি করলাম, এটা করলাম কীভাবে, নর্মাল টেবিলে করলাম। এখন ডাইনামিক টেবিলে যাই, ডাইনামিক টেবিলে কীভাবে করা যায় দেখেন। সো ডাইনামিক টেবিলেও একইভাবে প্রথমে আমি এটা মাইনাস এটা করলাম, একটা দিলাম, বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি চলে আসলো, বুঝতে পারছেন? এখানে আমার কি করতে হয়েছিল, সূত্র লিখলাম, তারপরে কপি করলাম। আর এই ডাইনামিক টেবিলে কি করলাম, আমি একবার সূত্র লিখলাম, বাকিটা অটোমেটিক্যালি পরবর্তী সেলগুলোতে কপি হয়ে গেল। কারো বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ঠিক আছে, প্লিজ ক্যারি অন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। তো এটা সবচেয়ে বড় যে আমাকে সূত্রটা বারবার একই কলামের মধ্যে সূত্র বারবার কপি করতে হবে না। আমি একবার সূত্র একটা লিখলে নিচের যতগুলো সেলে এই টেবিলটা আছে, প্রত্যেকটা সেলে ওই সূত্রটা কপি হয়ে যাবে। ওকে, এমনকি আমি যদি কোথাও কোনো সূত্র চেঞ্জ করি, তাহলে পুরো ফুল কলামে ওই সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি চাই সূত্রটা রিমেইন থাকুক, সেটাও সম্ভব। আমি আমার পুরা কোর্সে আমরা এই নর্মাল টেবিল ব্যবহার না করে পুরাটাই আমরা কি করব, ডাইনামিক টেবিল ইউজ করব। এবং আপনারা রিয়েল লাইফে এই ডাইনামিক টেবিলটা খুব ভালো মতো ব্যবহার মানে নতুন করে শুরু করেন, তাহলে দেখবেন আপনাদের কাজ প্রায় 20% থেকে 30% কমে গেছে, ঠিক আছে? তবে সতর্ক থাকতে হবে, ব্যবহার যে কোনো জিনিস যত অটোমেটিক হবে তত কিন্তু এটা ব্যবহারের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে।
সো ডাইনামিক টেবিলটা আমরা ব্যবহার করা তৈরি করা দেখলাম বা শিখলাম এবং এটার ব্যবহারটা আমরা দেখলাম। আরও অনেক ব্যবহার আছে, আমরা আস্তে আস্তে দেখব, কারণ আমি এখনও সূত্রে যাই নাই। সূত্রে গেলে বিষয়গুলো আরও ডিটেলস হবে। সো এটা নর্মাল টেবিল আমরা তৈরি করা দেখলাম, আর একটা দেখলাম ডাইনামিক টেবিল তৈরি করা। এখন আপনারা কি ডাইনামিক টেবিল তৈরি করতে পারবেন? আশা করি পারবো। ওকে, তাহলে ডাইনামিক টেবিল তৈরি করতে হবে আমরা কীভাবে করব দেখেন, আবার দেখেন একবার। সরি, এটা করেছিলাম, নিচে যাই আমরা। হ্যাঁ, এখানে এটা পেস্ট করে দিলাম। সো এইভাবে আমরা পুরোটা ডাটাটাকে আমরা সিলেক্ট করব, তারপর ইনসার্ট ট্যাব থেকে আমরা টেবিলে ক্লিক করব, অথবা আমরা আর একটা শর্টকাট করতে পারি, সেটা হলো কন্ট্রোল টি। কন্ট্রোল টি চেপে আমরা এটাকে টেবিলে রূপান্তর করতে পারি। ওকে, সো কন্ট্রোল টি দিলাম, আমরা বলতেছে একই সেম বক্স আসবে যে মাই টেবিল হ্যাজ হেডার, আমার টেবিলে হেডার আছে। ওকে, ওকে দিয়ে দিলাম। সে বাই ডিফল্ট একটা কালার ঠালার নিয়ে নিল এবং পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারি, সেটা জানেন আপনারা। সো এইভাবে আমরা টেবিলটা তৈরি করব। এখানে আরও কিছু পার্থক্য আছে দেখেন। যখন আমরা এখানে বিয়োগ করলাম তখন কিন্তু এই সেল বলছে E7, মানে এটা থেকে B7 বাদ দিচ্ছে, অর্থাৎ B7 বাদ দিয়েছি, এটা দেখাচ্ছে। বাট ডাইনামিক টেবিলে কিন্তু যখন আমি বিয়োগ করলাম তখন দেখেন কী লেখা আসছে, ক্লিয়ার ডেট টু ইস্যু ডেট। অর্থাৎ এই যে ক্লিয়ার ডেট, এই কলামের যে নামটা আছে, কলাম নেম বা হেডার, এই হেডারটাকে রিপ্রেজেন্ট করতেছে আসলে। দেখেন, ক্লিয়ার ডেট থেকে ইস্যু ডেট, মানে পুরোটাই এই কাজই করবে। এই ক্লিয়ার ডেট থেকে এই ইস্যু ডেট মাইনাস করবে। ওকে, আরও অনেক সুবিধা আছে, আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আগাই। হ্যাঁ, সো লাস্ট ক্লাসে আমাদের এই দুটা টপিকস আলোচনা করা বাকি ছিল, আমি আলোচনা করে দিলাম। এরপর আমরা আরেকটা ছিল ডাটা হাইডিং। ডাটা হাইডিংটা তো আমরা যে আগের ক্লাসে দেখাইছি কীভাবে আমরা ডাটা হাইডিং করতে পারি, যে এটা ফরম্যাট চেঞ্জ করার মাধ্যমে। আজকের ক্লাসের প্রথম আছে সিলেক্ট মুভ রিসাইজিং, সিলেক্টিং মুভিং রিসাইজিং পেজ লেআউটের বিষয়টা আজকে। তো আমরা ওই ক্লাসের চলে যাই। তো দেখেন, আমরা যদি কোনো সেলকে সিলেক্ট করা, তো আমরা গতকালকে দেখছি কীভাবে সিলেক্ট করতে পারি। আমরা এভাবে সিলেক্ট করতে পারি, এই ক্লিক করে সিলেক্ট করলাম, তারপর যে কটা সিলেক্ট করা দরকার আমরা কন্ট্রোল চেপে চেপে এভাবে সিলেক্ট করব। ঠিক আছে, এরপর আছে মুভিং। আর যদি পুরোটা করতে চাই তখন কী করতে হবে, শিফট এবং কন্ট্রোল চেপে এভাবে আমরা যেমন দিলাম, রাইট অ্যারো দিলাম, এ পর্যন্ত চলে আসলো, ডাউন অ্যারো দিলাম, তাহলে পুরোটা সিলেক্ট হয়ে গেল। ওকে, আর পেজ মুভিং তো আমরা আগের ক্লাসে দেখছি, তো আমরা ওটা নিয়ে আলোচনা করলাম না। এখন যদি ধরেন একটা সেল আমরা যদি এখান থেকে মুভ করতে চাই বা কাট করতে চাই, তখন আমরা কী করতে পারি, এভাবে ড্র্যাগ করে নিতে পারি চাইলে। ঠিক আছে, এভাবে ড্র্যাগ করে নিতে পারি। এটা এক ধরনের কার্ড বলে, কন্ট্রোল এক্স দিয়েও করা যায়, অথবা আমরা চাইলে এভাবে মুভ করতে পারি। সিলেক্ট করে দেখেন চারদিকে এটা তীর চিহ্ন মতো আসছে, অর্থাৎ মুভের একটা পজিশন। সো আমরা এখান থেকে এটা মুভ করে দিতে পারি এভাবে। সেলগুলোকে রিসাইজিং কীভাবে করে, অর্থাৎ আমার এই সেলটার বা এই টোটাল কলামটার কলাম ওয়াইড কত হবে এবং রো ওয়াইড কত হবে, এটা আমরা কয়েকভাবে করতে পারি। যেমন কি আমরা এভাবে ড্র্যাগ করে করতে পারি, বড় ছোট। ঠিক আছে, যদি টোটালটা এই সবকটাকে কলামকে একই রকমের কলাম ওয়াইড রাখতে চাই, তাহলে যে কটা কলাম আমি একই রকম রাখতে চাই সেই কলামকে আমরা সিলেক্ট করবো এভাবে। তারপর আমি যে কোনো একটাকে ধরে, এটা বা যে কোনো একটাকে ধরে আমি কী করতে পারি, এভাবে যদি কমাইতে চাই বা আমরা উপরে দেখতে, এই যে আমরা উপরে দেখব ওয়াইডটা কত, সেই অনুযায়ী আমরা করতে পারি। সো একটা যে সাইজ হবে সবগুলো একই সাইজ হয়ে যাবে।
সো আমি একটাকে করি, যেমন ধরেন এটা মনে হচ্ছে এটা সঠিক হবে এতটুকু। সো বা অত 100 দিলাম, আমি একটু বড় করে দিলাম, ঠিক আছে 100। হ্যাঁ, দেখেন সবগুলো কী হলো একরকম, এটা এখন তো 101। দেখেন সবগুলোর পিক্সেল 101 হয়ে গেছে, ঠিক আছে, সেম সাইজ। এই জন্য আমার কিন্তু প্রত্যেকটা ধরে ধরে যায় করার দরকার নেই। আর যদি আমি চাই যে যেই কলামের যতটুকু জায়গা দরকার সেই কলাম ততটুকু জায়গা নেক, তখন আমরা কী করব, এভাবে সিলেক্ট করে আমরা যে কোনো একটাতে ডাবল ক্লিক করবো এভাবে, তখন সেটা প্রয়োজন মতন সে নিয়ে নিল। এখন একটা বিষয় দেখেন, এই যে ভেন্ডর নেমের পরে অনেকখানি জায়গা বা অ্যামাউন্টের পরে অনেকখানি জায়গা, এর কারণ কি? এর কারণ হলো এই যে টেবিলটা করা হয়েছে, এই টেবিলের একটা নিজস্ব একটু জায়গা নেয়, এইটার কারণে এটা একটু বেশি জায়গা নিয়ে ফেলছে। আমরা যদি এটাকে সরাই দেই অ্যাকচুয়ালি বা ডিলিট করে দেই, তখন আমরা যদি আবার এটা এভাবে ডাবল ক্লিক করি, তখন একটু জায়গাটা কমে গেল, হ্যাঁ জায়গাটা কমে গেছে। সো টেবিলে কিন্তু একটু জায়গাটা বেশি নেয়, হ্যাঁ ডাইনিং টেবিলে। সো এরপর দেখবো আমরা পেজ সেট আপ। পেজ সেট আপ আমরা কীভাবে করতে পারি? আমরা একটা বড় ডাটা নিই, তাহলে আমাদের পেজ সেট আপের জিনিসটা দেখতে সুবিধা হবে। সো ধরেন এটা আমার একটা আছে, এটা আমি প্রিন্ট দেবো, হ্যাঁ এটা আমি এটাগুলোকে আমি করি। সো এখন এইটাকে আমার পেজ সেট আপ করবো, আমি এই পেজটাকে। তো আমি পেজ লেআউটে যাব, দেন মার্জিনে ক্লিক করব। মার্জিনের বাই ডিফল্ট বা কিছু সাজেস্টেড আছে, এখান থেকে আমরা নিতে পারি, অথবা আমরা কাস্টম মার্জিনে যাও করতে পারি। সবচেয়ে ভালো হয় আমার ইয়াটা হবে আপনাদের কাছে, সেটা হলো যে এটাকে আপনারা এই পেজ লেআউট থেকে না যায় প্রিন্ট প্রিভিউ থেকে যাবেন, তাহলে আমাদের জিনিসটা আসলে সুন্দর হবে। প্রিন্ট প্রিভিউতে করলে যেটা হয় যে আসলে প্রিন্টটা কীভাবে হবে একসাথে ওইটা দেখা হয়ে যায়। সো এটার জন্য আপনাকে আলাদা করে আবার লিখতে হবে না, মানে পরে আবার দেখতে হবে না, সরি। তো এখানে পেজ সেটআপ আছে, সো এই পেজ সেটআপে যাবো আমি। আচ্ছা, প্রথমে যেটা আছে সেটা হলো যে এই যে পেজটা, এই পেজটাকে আসলে পোর্ট্রেট হবে নাকি ল্যান্ডস্কেপ হবে। সো ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট, দেখেন ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট বলছে কি, পোর্ট্রেট হলো এভাবে খাড়া, আর ল্যান্ডস্কেপ মানে হলো এটা মানে একটু ওয়াইডে বেশি হবে, টল হবে কম। আর পোর্ট্রেটের টল বেশি হবে, ওয়াইড হবে কম, ঠিক আছে। সো প্রথমে এটা সিলেক্ট করতে পারি, সো আমরা এখান থেকেই করে ফেলি। এখানেই দেখেন পোর্ট্রেট ওরিয়েন্টেশন অথবা ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন। ল্যান্ডস্কেপ হলে আমার এভাবে পেজটা আসলো, পোর্ট্রেট হলে পেজটা এভাবে আসলো। তারপর যেটা করতে হবে, আমার এই পেজের সাইজটা কি। সো পেজের সাইজ আমাদের নর্মালি আমরা অফিসিয়াল কাজে A4 পেপার ইউজ করি, সো আমরা A4টাকে সিলেক্ট করবো এখান থেকে, ওকে। তারপর আছে দেখেন মার্জিন। সো মার্জিন বা স্কেল এগুলো আমরা এখান থেকে না দেখে আমরা পেজ সেটআপ থেকে এখান থেকে দেখব। সো পেজ সেটআপে এখানেও এই অপশনগুলো আছে, ওরিয়েন্টেশনটা আছে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, এটা আমরা এখান থেকেও করতে পারতাম, এখান থেকেও করতে পারতাম। তারপর পেপার সাইজ সেম, এখান থেকেও করতে পারি বা এখান থেকেও করতে পারি। তারপর আছে প্রিন্টিং কোয়ালিটি, এটা চেঞ্জ করতে হবে না, এটা 600 DPI আছে, এটা রাখবেন, এটা ভালো প্রিন্ট হয়। 300 DPI একটু কম হয়, ঠিক আছে। তারপর আরেকটা আছে ফার্স্ট পেজের নাম্বারিং, এটা আমরা দেখবো আস্তে আস্তে, এটা পরে দেখি, মানে পেজ নাম্বারিংটা আমরা পরে দেখি। পরেরটা চলে যাই আমরা মার্জিনটা। এখন আমার এই পেজের মার্জিনটা আসলে কী হওয়া উচিত। অফিসিয়ালি আমরা যেটা করি সেটা হলো টপে আমরা 1 দেখি এবং লেফটে 1 মার্জিন রাখি, বটমে আমরা 0.5 রাখি এবং রাইটে 0.45 বা অনেকে 0.2 রাখে। এটা যার প্রতিষ্ঠানের বিষয় আপনারা এভাবে রাখতে পারেন, ঠিক আছে। আমরা একটু দেখি, ওকে দিয়ে দেখি আমাদের আসলে জিনিসটা দেখতে কেমন হয়েছে। দেখেন
এইটা আসলে এখানে, অর্থাৎ উপরে এতটুকু জায়গা আছে এবং বাম পাশে এতটুকু জায়গা আছে, নিচে এতটুকু জায়গা আছে। ডান দিকেরটা আসলে অন্য কারণে আসে নাই, সেটা আমি পরে বলছি। এটা মার্জিন হয়ে গেল, ঠিক আছে। এরপর আছে হেডারে কতটুকু জায়গা, ফুটারে কতটুকু জায়গা, এটা বলতেছে। আরেকটা যেটা আছে কি মানে হেডারের জন্য আমি যদি হেডার রাখি, কোনো একটা প্রতিষ্ঠানের নাম থাকে হেডারে বা থাকে, এবং ফুটার অনেক সময় অ্যাড্রেস বা এই বিষয়গুলো থাকে, এগুলো আমরা লিখতে পারি এবং এর জন্য আলাদা করে জায়গা দেওয়া আছে। সো আপনারা এটা জায়গাটা যদি দরকার হয় এভাবে বাড়াই নেবেন, ঠিক আছে, দরকার হলে কমায় নেবেন। এরপর যে দুইটা বিষয় আছে, হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। এই দুটো কি? হরাইজন্টাল হলো এই যে লম্বালম্বি যে ইটা আছে, এটাকে আসলে মাঝখানে রাখা। হরাইজন্টালি এটা সেন্টার করবে, সেন্টার অন দ্য পেজ। হরাইজন্টালি করলে কী হচ্ছে দেখেন, এটা মাঝখানে চলে আসছে। আর যদি আমি হরাইজন্টালি না দেই তখন কী হবে, এটা বাম পাশ থেকে শুরু হবে, বাম পাশ থেকে শুরু হচ্ছে। তারপর আসছে দেখেন কি ভার্টিক্যালি। ভার্টিক্যালি মানে হলো এইখানে জিনিসটা দেখেন, তাহলে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। এই এই আমার এটা কি দেখা যাচ্ছে, ছোট্ট একটু জায়গা যদিও। ভার্টিক্যাল দেখেন কি হচ্ছে, এটা মাঝখানে চলে আসছে। আমি ওকে দিই, এটা এই প্রথম পেজে বোঝা যাবে না, এটা আমরা পরবর্তী পেজগুলোতে আমরা বুঝতে পারি। এই দেখেন, এটাতে দেখেন উপরে অনেক বেশি হেডার, নিচেও অনেক বেশি জায়গা খালি। মানে কী হয়েছে, এই জিনিসটা যে লেখাটা এটা মাঝখানে নিয়ে আসছে। এটা বুঝতে হলে আমাদের আরেকটা পেজ আছে ছোট্ট, যেটা আমরা এখন করতেছিলাম, এই পেজটাতে যাই। ধর এই যে এটা যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই তখন এটা এভাবে দেখাচ্ছে। সো আমরা যদি এটাকে করে দিই, F4 পেপারে করি, দেন মার্জিন বলতেছি যে হরাইজন্টালি, তখন কী হচ্ছে দেখেন, এটা মাঝখানে প্রিন্ট হবে। দেখেন এখানে মাঝখানে, ঠিক আছে। আর আবার যদি বলি ভার্টিক্যালি, এগুলো মাঝখানে। আর হরাইজন্টালি বললে কী হবে, এটা এই মাঝখানে চলে আসলো, এটা বাম পাশ থেকে সরে এই ডান দিকে চলে আসলো। সবাইকে ক্লিয়ার বিষয়টাতে? তো তারপরে দেখেন আরও যে এগুলো আছে, মার্জিন হয়ে গেল আমাদের। এখানে অপশনে আরও কিছু আছে, এইখানে জাস্ট ওরিয়েন্টেশন বলতেছে, অ্যাডভান্সে কেস দেখি আমরা। পেপার সাইজ এগুলো আমাদের খুব বেশি চেঞ্জের জায়গা নাই, ঠিক আছে। সো আমরা খুব বেশি এখানে যাইও না আসলে অ্যাডভান্স এই পোর্শনটাতে, এখানেই থাকলাম। তারপরে দেখেন আছে কি হেডার অ্যান্ড ফুটার। এখন আমি উপরে কিছু হেডার লিখতে পারি, কিছু ফুটার লিখতে পারি। সো কাস্টম হেডার মানে আমি এখানে কি লিখব, এখান থেকে আমি এখন লেখা শুরু করতে পারি। এইটা বলতেছে টেক্সট বা ফরম্যাট চেঞ্জ, মানে ফরম্যাটটা কীভাবে হবে। দেখেন ক্লিক করলাম, ওই যে আমাদের যে ফরম্যাট আমরা করছিলাম, টেক্সটের ফরম্যাটিংটা করছিলাম, সেই একই ধরনের বক্স কিন্তু এখানে চলে আসছে। ওকে, পরেরটা কেস দেখেন, এটা হলো ইনসার্ট পেজ নাম্বার। সো আমি যদি হেডারে পেজ নাম্বার দিতে চাই তাহলে এই নাম্বারটা দিতে পারবো। এখানে দেখেন তিনটা বক্স, একটা লেফট, একটা সেন্টার, একটা রাইট। মানে আমি হেডারের কোন পজিশনে এই লেখাটা চাই। তাহলে আমি যদি লেফটে চাই তাহলে লেফটে লিখবো, সেন্টারে চাইলে সেন্টারে, রাইটে চাইলে রাইট। ধরেন আমি সেন্টারে চাইলাম এবং সেন্টারে আমি লিখলাম আমার প্রতিষ্ঠানের, ধরেন যেটা আমি করি বাংলা এক্সেল, ঠিক আছে। আপনার চাইলে পরবর্তীতে আরও পেজ আছে, মানে লাইন করতে পারবেন, এইভাবে লাইন দেওয়া যাবে, ঠিক আছে। অনলাইন এক্সেল লার্নিং, হ্যাঁ, ওকে, এটা হয়ে গেল হেডার। তো এটা পেজ নাম্বার সাথে রিলেটেড, ইনসার্ট পেজ নাম্বার, এটাও পেজ নাম্বার, দুটো একটু ডিফারেন্স আছে। এটা হলো আচ্ছা পরেরটাতে আমি আসি না, তাহলে বুঝতে পারবেন সুবিধা। ইনসার্ট ডেট, অর্থাৎ আমি ডেট দিতে পারি চাইলে। টাইম, মানে কখন প্রিন্ট করতেছি, কোন ডেট কোন টাইম, এগুলো আমি দিতে পারি। তারপরে দেখা যাচ্ছে কি ইনসার্ট ফাইল প্যাথ, অর্থাৎ আমি এটা কোন লোকেশনের ফাইল সেটা আনতে পারি। তারপরে ইনসার্ট ফাইল নেম, ফাইল কোন ফাইলের নাম আসতে পারে। তারপরে শিটের নাম আসতে পারে, এবং পিকচারও আমি ইনসার্ট করতে পারি, ঠিক আছে। সো পুরো বিষয়টা দেখলেন। তো আমি হেডারে এটা রাখলাম, আমি এবার যাই, ওকে দিলাম, আমি কাস্টমস ফুটারে যাই।
তো ফুটারে আমি ধরেন অনেকগুলা বিষয় আনবো, ঠিক আছে, এই জন্য আমি আসলে ফুটার করছিলাম ইনসার্ট পেজ নাম্বার। তো আমি প্রথমে দিলাম পেজ নাম্বার। ওকে, তাহলে পেজ নাম্বারটা কী আসছে দেখেন আমরা, দেখো এরপরে রাইটে আমি চাই পেজ ইনসার্ট পেজ নাম্বার, নাম্বার অফ পেজ। হ্যাঁ, মানে কি এটা আসলে আপনার থাকবে এভাবে যে 1 of 10 যে কটা পেজ আসলে সেটা। আচ্ছা, আমরা এটা এখান থেকে না দেখে আমরা যদি এইটা থেকে দেখি ভালো হবে, এখান থেকে দেখি আমরা। যেহেতু অনেকগুলো পেজ আছে এখানে, এই জন্য এটা এখানে নিয়ে আসলাম। মার্জিন থেকে আমরা কাস্টম হেডার এখানে লিখছিলাম বাংলা এক্সেল অনলাইন এক্সেল লার্নিং, ঠিক আছে। এই ফন্টটা যদি আমি বা এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে চেঞ্জ করতে পারি। এটার আমি একটা দিলাম, এটা ডিরেক্টলি আসে না, সো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। ওকে, তারপরে একটু বোল্ড চাই, আমি ফন্টের সাইজটা বড় দিলাম। ওকে, দেন আরও যেগুলো আছে এগুলো আর দিলাম না, কালারটা যদি একটু চেঞ্জ করতে চাই তাহলে কালারও দিতে পারবো। হ্যাঁ, ওকে, এটা হয়ে গেল আমার প্রথম। এরপরে আমি বলছি কি একটা আমি ধরেন আনতে চাই, লোগো আনতে চাই, তাহলে আমার লোগো দিব কি এখান থেকে পিকচার সেট করলাম। সো আচ্ছা, এটা পিকচার এভাবে দেখাচ্ছে কেন, ইনসার্ট পিকচার অফলাইন, সো ওয়ার্ক অফলাইন দিতে হবে ফ্রম ফাইল থেকে। সো ধরেন আমি একটা পিকচার দিব, সো ধরেন আমি একটা আমার লোগোটা দিলাম, ঠিক আছে। হ্যাঁ, সো লেফটে আমার লোগো চলে আসলো। দেন ডানে ধরেন আমি এটা ডেট দিচ্ছি। হ্যাঁ, ইনসার্ট ডেট অ্যান্ড সাথে টাইম দুটি থাকবে। সো আমার এইগুলো আমার কাভার হয়ে গেল। হ্যাঁ, দেন ওকে দিলাম। এটা আমার উপরে দেখেন এক্সেলের ডেট টাইম লোগো এগুলো চলে আসলো। কাস্টমস ফুটারে যাই, এখানে আমি ধরেন ডেট বাম পাশে দিলাম ডেট, আচ্ছা ডেটটা একবার দিচ্ছি না, পেজ নাম্বার, পেজ নাম্বার এ দিলাম পেজ নাম্বার, আর আরেকটা দিলাম পেজ কত থেকে কত এটা দিলাম। সো এটা এখানে না দিই, এটা মাঝখানে দিলাম। ওকে, তা আরও যে বিষয়গুলো থাকে সেটা দেখি কি ইনসার্ট ফাইল প্যাথ, অর্থাৎ এই ফাইলটা আমার কোথায় আছে, সেভ আছে কোথায়, এটা থাকবে এখানে। সো এটা দিলাম এখানে, আরেকটা দিলাম আমি মনে করেন এটা ফাইলের নাম। সো ইনসার্ট এখানে প্যাথ আর ফাইল আসলে একসাথে দূরে চলে আসে, এই ফাইলটা দিলে ডাবল ফাইল হয়ে যাবে, যেহেতু আছে আমি জাস্ট দেখা দিচ্ছি আপনার। আর ইনসার্ট শিট নাম্বার, এখানে শিট বা ট্যাবটাও আসবে। সো ফাইল নামটা আসলে ডাবল আসবে, বোঝা যাচ্ছে। এবার আমি ওকে দিই, দেখেন নিচে উপরে দেখেন কি আসছে, লোগো আসছে, আমার হেডার ইয়েটা আসছে, এবং এটা ডেট এবং উইথ টাইম আসছে। নিচের দিকে দেখেন কি আসছে, এই ফাইলটা আসছে, আবার ফাইল নাম, যেহেতু ফাইল নেম দুইবার আসছে এবং দুইবার আসছে, এবং পরে শিট নাম্বার আসছে, আর আসছে কি এটা কত নম্বর পেজ। একটা বিষয় আসে না, সেটা হলো কত নম্বরের পেজের যে আমি ডাবল দিয়েছিলাম এইটা আসে নাই, পেজ এত পেজেস এটা আসে নাই। সো আমরা কি করব, যেহেতু এটা আসে নাই কারণ হলো জায়গা পাইনি, সো একটা ফাইল আমরা বাদ দিয়ে দিই। হ্যাঁ, প্যাথ অ্যান্ড ফাইল এটা দিলাম, পেজ নাম্বার দিলাম, আর একটা করি এটা আমি একটা ট্যাবে দিয়ে দিই, তাহলে পরের লাইনে আসবে। সো এটাও আসলে জায়গা পাচ্ছে না, এই জন্য আসছে না, এটা দিলাম এখানে, এটা দিলাম আর একটা নিচে। এবার দেখি আমরা কি হয়। আচ্ছা, এখানে জায়গা আসলে পাই নাই, এই জন্য নিচ্ছে না, এটা জায়গাটা বেশি করে ফেলছে, এটা কেন এরকম হচ্ছে। এটা তো দিলাম আমরা, এটার পরে এইভাবে দিই, তো আসার কথা ছিল।
আচ্ছা, একটা বিষয় আমি এটা জানতাম, তারপরে মনে হচ্ছিল যে হবে, এটা তো ভার্সন চেঞ্জ হয়েছে। তো দেখেন এইখানে আমি যেটা বলছিলাম যে পেজ এত এত আসার কথা ছিল, এটা আসলে আসে নাই। পেজ নাম্বারটা এখানে দেখা যাচ্ছে 11, এটা 11 নম্বর পেজ আসছে কি, বাট এটা 11 এটা এটা আসে নাই। এটা আমাদের জন্য করতে হবে কি, এটা আসলে এখানে দিতে হবে, এত দিয়ে তারপর দিতে হবে অফ। অফ শব্দটা আমরা এভাবে লিখে দিব, তাহলে এটা আসবে এত এত। এখন দেখেন জিনিসটা আরও সুন্দর হবে। 11 আচ্ছা, তার আগের পেজটা হবে 10 যেহেতু এখানে অফের আগে কোনো স্পেস নাই, আমরা একটা স্পেস দিয়ে দিই। হ্যাঁ, এখন হয়তো আমাদের একটা স্পেস, হ্যাঁ দেখেন 10 অর্থাৎ এটা কতগুলো পেজ আছে, ঠিক আছে, সাথে এটা চলে আসবে এভাবে। সবাই কি হেডার আর ফুটারে এটা বুঝতে পারছেন? একটু জটিল তাই না, কিন্তু বুঝতে পারতেছেন কিনা? জি পাচ্ছি পাচ্ছি। বুঝতে না পারলে কিন্তু বললেন, হ্যাঁ, কারণ আমি তাহলে আবার 2-3বার রিপিট করবো বিষয়গুলো। তো দেখেন এখানে আমার যে পেজের যে ইয়েটা লোকেশন পাথ, যেটা এটা হচ্ছে লোকেশন পাথ, মানে এটা আমি কিভাবে কোন ফোল্ডার থেকে কোন ড্রাইভ থেকে এটা হচ্ছে সেই পুরোটা চলে আসছে এটা। তারপরে এটা আসলো আমার পেজের যে ইয়েটা পেজ নাম্বার, এটা আমার আসলো টাইম অ্যান্ড ডেট, এটা আমি দিলাম একটা ছবি, এবং এটা আমার হলো হেডার বা কী বলে আমার আমার প্রতিষ্ঠানের নাম আমি বা দিলাম, ঠিক আছে এটা। সো এটা প্রত্যেকটা পেজেই কিন্তু এই একই জিনিসগুলো আসবে, হেডার ফুটার। যদি পেজে কিছু লেখা নাও থাকে তারও এটা আসবে। তো হেডার ফুটারের বিষয়টা হলো এই। এখন আরও কয়েকটা জিনিস বাকি আছে, তাই না? এটা মোটামুটি হয়ে গেল। তারপর আছে শিট, এইখানে আমরা কয়েকটা জিনিস দেখব। আগে আরেকটা বিষয় বিষয় ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ আর ডিফারেন্ট ফার্স্ট পেজ। ফার্স্ট পেজের নাম্বারটা যদি ডিফারেন্ট করতে চাই তখন আমরা এটা ক্লিক করতে পারি, তখন ফার্স্ট পেজটা কী হবে ওইটা আমাদের একটু দেখে আসি। যেমন ফার্স্ট পেজ এটা এইভাবে আসবে না, পরের পেজ থেকে আসবে, ঠিক আছে? সো এটা আবার একটু শুনতে চাচ্ছি, ফার্স্ট পেজের নাম্বারটা ফার্স্ট আসলে পেজের নাম্বারটা ডিফারেন্ট ফার্স্ট পেজের নাম্বারটা যদি ডিফারেন্ট করতে চাই, মানে যদি রাখতে না চাই, তখন এরকম আমরা ক্লিক করে দেবো, তখন প্রথম পেজে দেখেন পেজ নাম্বারটা দেখাচ্ছে না, প্রথম পেজের পেজ নাম্বারটা দেখাচ্ছে না। কোথা থেকে যাবে এটা হ্যাঁ ঠিক আছে দেখাচ্ছে, কোথা থেকে যাবে এই যে ফুটার হেডার ফুটারেরই আপনার এই যে আচ্ছা 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 ঠিক আছে। এইটার কখনো ব্যবহার আমি খুব করি নেই, আমি একটু দেখে নিই যে আমরা সেকেন্ড পেজ থেকে আসলে পেজ নাম্বারটা চাই তখন কী হবে। অনেক সময় আমাদের প্রথম পেজে পেজ নাম্বারটা দরকার হয় না, সেকেন্ড পেজ থেকে পেজ নাম্বার যদি নিতে চাই তখন আমরা কীভাবে দেবো, এটা একটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথম পেজটার আমি নাম্বার চাই না, ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন, প্রথম এবং সেকেন্ড পেজের এটাও এভাবে চলে যাবে, এটা মানে এটা প্রথম পেজেও যা থাকবে যেভাবে থাকবে সেকেন্ড পেজেও দেখেন উপরে কিচ্ছু নাই। থার্ড পেজ থেকে আমার এই বিষয়গুলো আসা শুরু করছে। অর্থাৎ এটা যদি করতে চাই তাহলে এইটা ডিফারেন্ট অড অ্যান্ড ইভেন পেজ আর ডিফারেন্ট ফার্স্ট পেজ। এখন আরেকটা বিষয় আমার দরকার, সেটা হলো প্রথম পেজ না, আমি সেকেন্ড পেজ থেকে নাম্বারিং চাই, সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, তাই না? জি এটা একটা গুরুত্বপূর্ণ, এটা কোনো ট্রাই করা হয় নাই অ্যাকচুয়ালি, এই জন্য অনেক কিছু হিসেবে আমরা মানে যেটা নর্মালি করি এক্সেলের ক্ষেত্রে, যদি কোনো পেজের নাম্বারিংয়ের দরকার না হয় বা ওই পেজটাকে আমরা আসলে ফ্রন্ট পেজ হিসেবে রাখতে চাই, তাহলে আমরা আসলে অন্য একটা শিটে করি মেনলি, যেটা অনেস্টলি পরবর্তীতে যেটা সিকোয়েন্সিয়ালি পেজ যায় ওটা পরবর্তী ওই পেজ থেকেই করা হয়েছে। তো এরকম কোনো সিস্টেম আছে কি না এটা আমার জানা নাই, যদি এরকম পাই এটা যদি পারলে খুব ভালো হবে, তাহলে এক পেজে সব চলে আসলো, ঠিক আছে? এটা আমি কোনো ট্রাই করিনি অ্যাকচুয়ালি, ট্রাই না করলে তো আসলে অনেক কিছু হয় না। সো এটা নর্মালি পেজ এভাবে আসবে, যদি আমরা কোনো একটা পেজের নাম্বার না চাই তখন আমরা দেখে নেব না।
ও ওয়ার্ডে প্রেস ব্রেক করে তারপরে করা যায়। করা যায়, হ্যাঁ ওয়ার্ডে এটা সুবিধা, কারণ ওয়ার্ডে তো আপনার অন্য ইয়েতে যাওয়ার সুযোগই নাই, তাই না? ওয়ার্ডে তো আপনার একটাই পেজ বা একটাই ই, কিন্তু এক্সেল তো আপনার অনেকগুলো শিট। তো আমরা যেটা যখন আমরা ইয়েগুলো করি, রিপোর্টগুলো তৈরি করি, যেটা ফ্রন্ট পেজ হয় বা আমাদের যেটা কাভার পেজ বলি আমরা, কাভার পেজটাকে আমরা আসলে একটা শিটে রাখি আর রিপোর্টিংটাকে আমরা অন্য শিটে রাখি, যার কারণে কাভার পেজের কোনো দেই না, পেজ নাম্বার দিই না। তো এই জন্য আসলে কখনো দরকার হয় নাই। যদি এরকম থাকে আসলে তখন আপনাদেরকে আমি আলোচনা করে দেবো না। এরপর আছে শিটের একটা জায়গা আছে, সেটা হলো প্রিন্টিং এরিয়া, তারপর আছে প্রিন্টিং টাইটেল। ঠিক আছে, এখানে আরও কয়েকটা বিষয় আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এগুলো প্রিন্ট কেমন হবে সেটা, তারপর কমেন্ট কি প্রিন্ট দিব কি না সেইটার একটা বিষয় থাকে। এগুলো আমরা আরেকটু অ্যাডভান্স আমরা আলোচনা করব আস্তে আস্তে। শুধু যেটা দরকার আমাদের খুব বেশি সেটা হলো রিপিট টু রো টু রিপিট অ্যাট টপ অ্যান্ড কলাম। আরেকটা হলো পেজটাকে আমরা পেজ কীভাবে প্রিন্ট দিব, এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে। সো এর আগে যে আমাদেরকে একটু জিজ্ঞেস করছিলেন যে পেজটা আমরা কীভাবে প্রিন্ট দিব, দেখেন মানে এটা হলো জেড ক্যাটাগরি, অর্থাৎ আপনি এই যে পেজ ব্রেকটা দেখেন অনেকগুলো চলে আসছে না, আমরা একটু বড় করি। প্রথম পেজ এটা, দ্বিতীয় পেজ আমার এটা, তাই না? তারপর আবার তৃতীয় পেজ এটা। এখন আমি যদি চাই এটা প্রথম পেজ হবে, এটা দ্বিতীয় পেজ হবে, ডান দিকে তৃতীয় পেজ হবে, এভাবে যদি চাই তখন আমি কীভাবে প্রিন্ট দিতে পারি, তখন আমি প্রিন্ট দেওয়ার যে একটা সিস্টেম আছে দেখতেছি, সেগুলো এই যে ওভার অ্যান্ড দেন পেজ, এভাবে দিতে পারি আমরা। ওকে, সো দেখেন এখন কী হলো, দেখেন এটা 1, এটা 2, এটা 3, এটা 4 হয়ে গেল। প্রথম দিন যিনি জিজ্ঞেস করছিলেন যে আসলে আমরা পেজ প্রিন্ট দেওয়ার সময় পেজের নাম্বার কোনটা হবে, এটার পরে কোনটা হবে, তো এটা আমরা নিজেরাই ডিসাইড করে দিতে পারি যে এটা কি নিচেরটাকে আমার পরের পেজে আসবে নাকি ডানেরটা পরের পেজে আসবে। ঠিক আছে, সো ওইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ আমি আলোচনা করতেছিলাম সেটা হলো রিপিট রো আর কলাম। দেখেন আমরা যখন এই বিষয়টা প্রিন্ট দিব তখন এই যে পেজের একটার পর একটা পেজ চলে আসতেছে, আমরা এটাকে একটু এভাবে নেই, তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। দেখেন এই যে প্রথম পেজে আছে নেম অফ দ্য কোম্পানি অ্যান্ড কলাম, পরের পেজটা দেখেন এটার হেডারটা নাই, তাই না? এখন আমাদের তো রিড করার জন্য এই হেডারটা দরকার হবে, তাই না? ধরুন আমি যদি পরবর্তী পেজে যাই আর যদি হেডার না থাকে তাহলে তো আসলে উপরে এটা আসলে কী রিপ্রেজেন্ট করতেছে সেটা আমি বুঝবো না। তো এই যে হেডারটা যদি মানে রিপিট হয় এটার কাজ করতে হবে। ওয়ার্ডে এটা খুবই মানে সম্ভব, ইজি। এক্সেলের ক্ষেত্রেও অনেক ইজি। কী করতে হবে আপনাকে, দেখেন বিষয়টা, হেডারটাকে যদি আপনি করতে চান, এখানে রো টু রিপিট অ্যাট টপ, আমি ডিরেক্ট গেছি অ্যাকচুয়ালি, অর্থাৎ এইখান থেকেও যাওয়া যায়, অথবা আমরা পেজ সেট আপ থেকেও যেতে পারি। একই পেজ সেট আপ থেকে এই যে শিটে গেলাম, এটাও যা, আমার প্রিন্ট টাইটেল থেকে যাওয়া একই, হ্যাঁ এই শিটে চলে গেলাম। এটা তো আমরা ইয়ে থেকে প্রিন্ট ভিউ থেকে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। সরি, প্রিন্ট ভিউ থেকে আমি করতে পারবো না, হ্যাঁ এখান থেকে করে নিতে হবে। সো প্রিন্ট টাইটেল থেকে আমি শিটে ক্লিক করলাম, এরপর আমার প্রিন্টিং এরিয়াটা আমি সিলেক্ট করলাম। প্রিন্টিং এরিয়াটা আমার হলো এইটা, যদি আমি শুধু এটুকু প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্টিং এরিয়া দিলাম এটা। দেন আচ্ছা, প্রিন্টিং এরিয়া কেন আমার এই টেবিল আসছে, কারণ আমি এটা আসলে টেবিলে আছে, হ্যাঁ এই জন্য আমার আসলে দেখায় নাই, রো নাম্বার টাম্বার দেখায় নাই। আচ্ছা আমরা এটাকে টেবিল থেকে নর্মালে রূপান্তর করি।
সো আমরা যখন ছিলাম প্রিন্ট টাইটেল, সো প্রিন্টিং এরিয়া, সো প্রিন্ট আমি কতটুকু করব এটা আমি এভাবে সিলেক্ট করে দিতে পারি। হ্যাঁ, প্রথমত এটা না করে দিলেও সমস্যা নাই, করলেও সমস্যা নেই। হ্যাঁ, প্রিন্ট এটা। এরপর থেকে রো টু রিপিট দ্য অ্যাট টপ, আমরা সাধারণত প্রিন্টিং এরিয়া কখনোই সিলেক্ট করি না, ঠিক আছে, জাস্ট আমি আসে এই জন্য আপনাদের দেখানোর জন্য এটা জাস্ট খালি দেখাইলাম। এরপর থেকে রো টু রিপিট অ্যাট টপ, এইটা হবে কি আপনি কি চান এই যে রোটা আছে, সরি হ্যাঁ এই রোটাতে আমরা কি চাই বারবার রিপিট হোক, তাই না? এই যে কলাম নাম্বার, নেম অফ দ্য কোম্পানিজ, কলাম নাম্বার, এই কলাম 1 2, এই জিনিসটা কি বারবার রিপিট হোক, এটা আমি চাই। সো এটা আমরা এটা রিপিটে দিয়ে দিলাম, এভাবে সিলেক্ট করতে হবে অ্যাকচুয়ালি, তখন এই কলামটা এভাবে চলে আসবে। এরপর আছে কলাম, কলাম কখনো আমাদের সেটা রিপিট করার দরকার হয় না, ঠিক আছে। সো এটা কলাম রিপিট হবে, এই রোর মতন কলামও রিপিট হবে যদি চাই। তো যেহেতু দরকার না আমি দেখালাম না, আমি দেখাই দেবো না, আবার আবার আরেকটা দেখাই দেবো না। এখন দেখেন ওকে দিলাম। এরপর যদি আমি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন এখানে নেম অফ দ্য কোম্পানিজ আছে, পরেরটাতে কিন্তু নেম অফ দ্য কোম্পানিজ আছে, ঠিক আছে। প্রিন্টিং এরিয়া দেওয়ার সাথে সাথে আসলে এইভাবে দাগটা চলে আসছে। প্রিন্টিং এরিয়া যদি আমরা বাদ দিয়ে দিই তখন এটা আবার আবার চলে যাবে। হ্যাঁ, এখন তো চলে গেছে। লেফটে যদি আমরা যে কলামটা যদি কিছু রাখতে চাই যেটা আসলে সবসময় থাকুক এরকম যদি চাই, তখন দেখেন ধরেন এই লেখাটা আমি সবসময় চাই এখানে থাকুক, ঠিক আছে। আমি একটু একটু মার্চ করে নিলাম, মার্চ করে নিয়ে দিলাম জিনিসটা। সো এখন এইটার যে আমি সবসময় চাই আর কি এই কলামটা থাকুক, তখন আমার কী করতে হবে, আবার প্রিন্ট টাইটেলে যাব, এই কলামের এটা আমি রিপোর্টের কলামে দিয়ে দিলাম এটা। সো একাধিক কলাম কিন্তু দিতে পারবো আমরা, শুধুমাত্র একটা কলামে যে দিতে হবে এরকম কিন্তু না। রোটা আমি বাড়াই দিই, হ্যাঁ রোটা আমি 1 থেকে 3 দিলাম, ঠিক আছে। এখন আমি প্রিন্ট প্রিভিউ যাই, দেখেন এইটা চলে আসছে, আর এটা এই দুইটা জিনিস, আর এটা প্রত্যেকটা ট্যাবেই থাকবে, দেখেন। ঠিক আছে, মানে বামে যেটা আছে তার সাথে রিপিট হবে, পরবর্তীতে রিপিট হবে অ্যাকচুয়ালি। আচ্ছা, পরবর্তীগুলো কেন আসে নাই? এখন আরেকটা বিষয় হলো যে কি দেখেন, যে এই যে প্রিন্ট হয়েছে এটা কিন্তু ভাঙে ভাঙে প্রিন্ট হচ্ছে, আসলে দেখতে কেমন লাগছে, প্রিন্টটা আসলে সুন্দর হয় নাই বা প্রিন্ট কেমন দেখা যাচ্ছে না এখন পর্যন্ত। এখন আমি চাই আসলে কি যে এই পেজটা প্রিন্ট হোক আমার এই পর্যন্ত থাকুক। তো এটা করার জন্য আমার কি করতে হবে, আমি যতটুকু প্রিন্ট চাই করতে সেই জায়গাটাকে আসলে সিলেক্ট করতে হবে। তো আমি প্রিন্ট করতে চাই এইখান থেকে এই পর্যন্ত, তাহলে আমি এটা কি করব, এই যে পরের যে ইয়েগুলো আছে এগুলোকে আমি বাদ দিয়ে দেবো। এখানে এটা করতে হবে কি আমার জাস্ট ড্রাগ করতে হবে আমার, দেখেন এটা তো যত দূর পর্যন্ত লেখা পাইছে তত দূর পর্যন্ত আসলে শো করতেছে। সো এটা আমি কি করব, এভাবে ড্রাগ করে যতটুকু দরকার আমার এই পর্যন্ত এটা আমি নিলাম, এটা বাকিটা আমি বাদ দিয়ে দিলাম প্রথমত এটা। এরপরে আরেকটা কাজ করতে হবে, সেটা হলো দেখেন যে কি বলছে, এটা হলো প্রেস ব্রেক এটা। সো এইটাও তো আমার আসলে ডাক করে আনা দরকার। এখন আমি এটা দুইভাবে ডাক করতে পারি, একটা হলো মার্জিন কমায় ডাক করতে পারি, আর একটা হলো আমি পেজ সেটআপ থেকে ডাক করতে পারি। সো পেজ সেটআপ থেকে কীভাবে ডাক করা যায়, আমি এটাকে তুলে দিই, এটা আসলে অপ্রয়োজনীয় একটা বিষয়, এটা কখনোই আমাদের লাগে না।
যার কারণে আপনাদের আসলে অপ্রয়োজনীয় জিনিস শিখে লাভ নাই। তো দেখেন এখানে পেজ ব্রেক হয়ে যাচ্ছে এবং পরের পেজে কি আসতেছে, এরকমভাবে আসতেছে, তাই না? এটাতে এই লাইনটা আসছে। তো আমরা যদি পুরোটাকে আমরা এক পেজে আনতে চাই তখন আমরা কি করব, আমরা এইভাবে ড্রাগ করতে পারি, এটা এভাবে করতে পারি, ঠিক আছে? তখন আমাদের এটা এক পেজে চলে আসবে। দেখেন পুরোটা কিন্তু এক পেজে চলে আসছে। আচ্ছা এই নিচে মাঝখানে আসতে দেখতে সুন্দর লাগতেছে না, আমরা এটা একটু হরাইজন্টাল দিয়ে এটা বাদ দিই, ঠিক আছে? এই দাগ আসার একটা কারণ আছে, এখানে একটা সূত্র ইউজ হয়েছে অ্যাকচুয়ালি, এই সূত্রের কারণে দাগটা আসতেছে, নাহলে আসতো না। সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ দেখেন এখন পেজটা অনেক সুন্দর হচ্ছে না প্রিন্ট? এখন যদি আমি ধরেন আমি এই পুরাটাকে যদি আমি আসলে এক পেজে প্রিন্ট দিতে চাই তখন কি করব, বা এই যে পেজে যে এটা আছে এটাকে যদি আমি আসলে হোয়াইট বা এভাবে ডার্ক না করে একটা কত দ্রুত আনতে পারতাম, সেটা কীভাবে হতো, যে এই যে ফিটের বিষয়টা আছে, ফিট 1 পেজ ওয়াইড অ্যান্ড 1 টল, এইখানে আমরা সিলেক্ট করব। বলতেছে কি যে এটা আসলে ওয়াইডভাবে 1 হবে এবং টল 1 হবে। এটা করলে কি হবে, পুরো পেজটা আমার সিঙ্ক হয়ে একটা, মানে যতটুকু প্রিন্ট এরিয়া আমি সিলেক্ট করছি পুরোটা আমার একটা পেজের মধ্যে চলে আসবে। দেখেন ছোট হয়ে চাইপে কি হলো, এটা একটা পেজের মধ্যে চলে আসলো, ঠিক আছে? সব গ্র্যাজুয়ালি পার্সেন্টেজ হিসেবে কমে গেছে। কীভাবে বুঝবো আমরা পার্সেন্ট কমে গেছে, এখানে অ্যাডজাস্ট টু 57% হয়ে গেছে, মানে পুরো লেখাটা কী হয়েছে, যা ছিল তার 57% এভাবে চলে আসছে। এখন আমি যদি চাই যে না আমি আসলে লং যতখানি হোক হোক ওয়াইড এক মধ্যে থাক, তখন আমি কী করবো, এই টলটাকে আমরা বাদ দিয়ে দেবো, দিয়ে আমরা ওকে দেবো। এখন দেখেন এটা ওয়াইডলি বেড়ে গেছে এবং এটা পরের পেজে চলে আসছে। আমরা এখানে দেখেন কী হয়েছে, এটা এখন 81%-এ রূপান্তর হয়েছে। যে 100% করি আবার, তখন আবার কী হবে জানেন, তখন আবার পেজ কিন্তু এটা আসবে না, পেজ আবার ব্রেক করে চলে গেছে। সো এটা আমরা এখানে আবার আগের মতো চলে আসছে। তো এইটা এভাবে ডাক করতে পারি আমরা, অথবা আমরা এখান থেকেও সিলেক্ট করে আমরা কি হচ্ছে পেজ ফিট দিলাম, ফিট মানে এক পেজের মধ্যে ফিট করলো, বা আমি যদি আরও দুইটা দিই তো দুইটা পেজের মধ্যে, যতগুলো পেজের মধ্যে ফিট করতে বলবো ইনস্ট্রাকশন অনুযায়ী সে একটা কাজ করবে। দেন ওকে দেবো, ওকে হয়ে গেল, ঠিক আছে? এখন একটা বিষয় আমি রেখে গেছিলাম, সেটা হলো ফার্স্ট পেজ নাম্বার অটো। এইটা যদি আমি না দেই, অটো না দেই, এবং ফার্স্ট পেজের নাম্বার যদি আমি বলি 0, আচ্ছা 0 তো বলেন 2, তাহলে কী হবে 2, 3 থেকে শুরু হবে। এখানে এখানে পাচ্ছে কি 1 of 2, আর প্রথম পেজ নাম্বারটা যদি আমি 2 দেই তখন কী হবে, এটা দেখেন 2 of মানে 3 of 2 এভাবে আসছে, ঠিক আছে? সো আমরা এটাকে যেটা করতে পারি, এই পেজের নাম্বারিংটা করার জন্য আমাদের আরেকটা কাজ আছে। আমরা পেজ নাম্বারটা কাস্টম ফিচার্সে যাই, পেজ এখানে আছে। সো এর সাথে যদি আমরা এটা জানি না হবে কি না, আমি ট্রাই করে দেখি। ও না, এটা হবে না। ফার্স্ট পেজ নাম্বার 2 দিলাম, তখন এবার 2 আসবে, কিন্তু ওই যে অফের ওই সাইড ওইটা মানে কাজ করবে না তখন আবার, ঠিক আছে? সঠিক থাকার জন্য এই অফটাকে আবার বাদ দিতে হবে। তাহলে যদি আমরা অটোমেটিক্যালি না চাই, অড নাম্বার চাই, হ্যাঁ, তখন আমরা এখান থেকে এটা বাদ দিতে হবে, আর এই এটা এখান থেকে এটা বাদ দিতে হবে। এখন 3, তার আগেরটা হবে 2, তার আগেরটা, তার আগে নাই, প্রথমটা হবে 2, 3 এভাবে আসলো, আর আগে আসছিল 1, 2, ঠিক আছে? সেভাবে প্রথম মানে পেজ নাম্বারটাগুলো আমরা এভাবে করতে পারি।
কিছু না মানে এটা অটোমেটিক্যালি অটো নিয়ে নেবে। হ্যাঁ, তো এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম আছে বা বুঝতে পারতেছেন না কোনো কিছু, এরকম কিছু আছে? ঠিক আছে, হচ্ছে। আমরা একটু আজকের ক্লাসে একটু জটিল, তাই না? মানে আমাদের রিয়েল লাইফে যখন আপনারা কাজ করতে যাবেন, আপনারা আগামীকাল যদি অফিসে যান যারা, মানে ফিজিক্যালি প্রিন্ট করতে থাকেন, তাহলে একটা দুটো পেজ আপনারা প্রিন্ট করলে জিনিসগুলো আরও বিষয়গুলো আয়ত্তে চলে আসবে। কিছু প্র্যাকটিস করেন বড় ডাটাবেস নিয়ে কীভাবে প্রিন্ট করতে চান। ওকে, আজকে আরেকটা আলোচনার বিষয় ছিল, সেটা হলো ম্যানেজিং কমেন্টস। সো অনেক সময় হয় কি আমরা এখানে কিছু কিছু ক্ষেত্রে কিছু লিখে রাখি, যেমন ধরেন এই পাশে আমরা একটা জিনিস লিখলাম, তো ইনসার্ট কমেন্ট থেকে আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, এখানে আমরা কিছু লিখে রাখলাম, ধরেন যে কোনো একটা বিষয়, এটাকে মানে আলাদাভাবে লেখার জন্য আলাদা একটা কলামে না লিখে বা রোতে না সেলে না লিখে এই কলামটা যখন টাচ করবে তখন এরকম একটা আসবে, এভাবে আমরা এটা লিখতে পারি। এটাকে বলে কমেন্ট লেখা। সো কমেন্ট লেখাটা প্রিন্টে কোনো আসবে না যদি আপনি না চান। যদি আমি চান যে প্রিন্টে আসবে, সেভাবে আমরা আনতে পারি। সো এখানে ধরেন লিখলাম ডেট, জাস্ট একটা শব্দ লিখলাম, এটা আরও বড় লেখা যায়, মানে এলিভেট করে আমি কমেন্ট লিখতে পারি। হ্যাঁ, তো ধরেন এই লিখলাম, এখানে টাচ করার সাথে সাথে জিনিসটা এভাবে আসবে। তো এটা আমি সবসময় জন্য এভাবে টাচ না করেও আমরা সবসময় জন্য আনতে পারি, অলওয়েজ এভাবে থাকবে। এটা কিভাবে করতে পারি আমরা? এটা আমরা দেখতে পারি রিভিউতে যাব, তারপর দেবো শো অল কমেন্ট, দিলে সবগুলো শো করবে, আর যদি একটা যদি এটা দেখতে চাই তখন শো ক্লিক করলে এটা থাকবে। এখন আর কিন্তু এটা চেঞ্জ হবে না। আচ্ছা, এই যে বক্সটা আছে, এই বক্সটা কিন্তু বড় ছোটো করা যায়, দেখেন বড় করা যায়, ছোট করা যায়। হ্যাঁ, প্রয়োজন মতো বড় ছোটো করা যেতে পারে। প্রশ্ন হলো যে আমরা এটাকে আমরা প্রিন্ট দিব কি না। ঠিক আছে, এটাকে আমরা প্রিন্ট দেবো। এখন এখন তো দুইটা হয়ে গেল, তাই না? কমেন্টস দুইটা হয়ে গেল। এই দুইটাকে আমি আসলে একবারে করতে রাখতে চাই কি না, শো রাখতে চাই। তাহলে আমি যেমন শো দিলাম, আবার এটা শো হলো। এখন সবগুলোকে যদি আমি একবার হাইড করে দিতে চাই, তাহলে কী করবো আমরা? দুইবার দিলাম, চলে গেল। আবার শো অল কমেন্ট দিলাম, সবগুলো চলে আসলো। ঠিক আছে, আর একটা একটা করে যদি আমি হাইড করতে চাই, তখন আমি যেটাতে হাইড করতে চাই ওটার উপরে ক্লিক করলে এই শো আর হাইডে ক্লিক করলাম, ওইটা চলে যাবে। যেটা বলছিলাম যে এটা আমরা প্রিন্টে আনবো কি না, এটা আমরা কীভাবে চেক করতে পারি দেখেন। সো প্রিন্ট প্রিভিউতে যাই আমরা, জিনিসগুলো তাহলে চলে আসবে। প্রিন্ট প্রিভিউতে কিন্তু এটা দেখাচ্ছে না। আর প্রিন্ট প্রিভিউ যদি দেখাইতে চাই বা আনতে চাই, তখন কী করবো আমরা? এটা দেখো, না থাক, উপরে নিয়ে গেলাম। হ্যাঁ, দেখতে সুন্দর হবে। প্রিন্ট প্রিভিউতে যদি আনতে চাই, তখন কী করবো আমরা? এই যে শিটের এখানে দেখেন, শিট, এই যে কমেন্টস। ঠিক আছে, সো কমেন্টসের এখানে আমরা যদি চাই যে যেখানে ডিসপ্লে আছে এখানে থাকুক, অথবা ইন্ডেও আনতে পারি আমরা, সবার শেষে আসবে বা ডিসপ্লের অবস্থায় থাকবে। যেমন যেখানে ডিসপ্লে আছে সেখানেই দেখাবে, তখন কি আমরা ওকে দিলাম, দেখেন এখানে দেখাচ্ছে। ঠিক আছে, শুধু একটা, হ্যাঁ একটা আছে। এটা যদি আমরা আনতে চাই, ডিসপ্লে করলাম, এটা করলাম, দেখেন এটাও আমরা আনবি। এটা এখন এটা কেটে গেছে কেন ওই পাশেরটা? কারণ আমার এই প্রিন্টিং এরিয়া যেটা বলতেছে, সেটা বলতে প্রিন্টিং এরিয়া হলো এই পর্যন্ত। দেখেন এই যে প্রিন্টিং এরিয়াটা আমার এভাবে আসছে। আচ্ছা, এটাকে যে ছোটো হয়ে গেছে, বড়ো করতে পারি আমরা, ক্লিক করে এটা বড়ো করে দেবো আমরা। ঠিক আছে, এখন প্রিন্টিং এরিয়া এই কারণে এটা হয়ে গেছে। আমরা চাইলে এখন এটাকে ছোটো করতে পারি, অথবা প্রিন্টিং এরিয়া বাড়াই নিতে পারি। সো আমরা এটাকে যদি ছোটো করে দিই, ধরেন এটাকে ছোটো করে দিলাম, করে দিলাম, আর প্রিন্টিং এরিয়া তখন অটোমেটিক্যালি এখানে সিঙ্ক হয়ে গেল। আর যদি আমরা চাই যে না প্রিন্টিং এরিয়া বাড়াই দেবো, এটা বড়ো হবে, এটা আরও লেখা হবে, তখন আমরা প্রিন্টিং এরিয়া বাড়াই দেবো, সেটা আমরা আগে দেখালাম। এখন দেখেন প্রিন্টটা জাস্ট এভাবে যেভাবে দেখাচ্ছে সেভাবে এটা প্রিন্ট হবে। সো কমেন্ট সহ প্রিন্ট এবং কমেন্ট ছাড়া প্রিন্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং এটা আপনারা দেখবেন যে অনেক সময় রিপোর্ট করার ক্ষেত্রে আমাদের অনেক কিছু লিখতে হয় একটা সেলের পাশে, যে অ্যামাউন্টটা সম্পর্কে কিছু বর্ণনা করতে হয়, কিন্তু এটা আমরা সেলে লিখতে পারি না, মানে রোতে লেখার দরকার হয় না, বা রোর ওই জায়গাটা থাকে না। ঠিক আছে, আর তো এভাবে আমরা এটা
আনতে পারি এবং প্রিন্ট দেবে। এখন একটা বিষয় হলো কি যে এই জিনিসটা তো আমি চাই এইভাবে জিনিসটা আছে, এটা না আমি সরাবো, তো আমি চাইলে সরাইতে পারি, আমরা এইখানেও আনতে পারি চাইলে, ঠিক আছে, বা আমরা চাইলে এখানেও আনতে পারি। হ্যাঁ, তো এটা এভাবে লিঙ্ক দেখাবে, ঠিক আছে, এভাবে আনতে পারি আমরা। জায়গাটা বেশি হয়ে গেছে, আমরা সরাই দিলাম, এটা এভাবে সরাই দিলাম, তখন এখন যেভাবে প্রিন্ট দেখাচ্ছে প্রিন্ট প্রিভিউতেও সেমভাবেই দেখাবে। দেখ এটা ওকে। সো মোটামুটি আজকের টপিকসগুলো আমরা আলোচনা করছি, মোটামুটি গ্র্যাজুয়ালি যেভাবে আগাতে চাচ্ছিলাম মোটামুটি আজকে আমরা আগাতে পারছি। অন্য দিন যদিও দুইটা টপিকস ছিল, তো আসলে টাইমলি শুরু করলে সম্ভব শেষ করা যাবে আশা করতেছি। তারপর আসলে অনেক কিছু থাকে যেগুলো আসলে আলোচনার ইয়েতে মনে হয় যে আরও আলোচনা করলে ভালো হয়। আচ্ছা, আর যদি আমরা কমেন্টগুলো যদি আমরা চাই, ধরেন একবার লাস্টে চাই, তখন সেটাও সম্ভব, তখন আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো। হ্যাঁ, এই যে কমেন্টস এই অ্যাট দ্য এন্ড অফ দ্য শিট, তখন কী হবে, শিটের লাস্টে যায় প্রিন্ট হবে, মানে পরের পেজে প্রিন্ট হবে। এই যে এভাবে প্রিন্ট আসবে অ্যাকচুয়ালি, সেল নাম্বার এত, কমেন্ট এটা, সেল নাম্বার এত, কমেন্ট এটা, এভাবে আসবে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, আজকে বা আগামী গত ক্লাসগুলোতে বা আপনারা রিয়েল লাইফে কাজ করতে যেয়ে কোনো সমস্যায় পড়ছেন, এই ধরনের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যে একটা পেজ দেখালেন যে অনেক বড় শিট, এখানে আমরা এটা সিলেক্ট করব কিভাবে যে এটা এতটুকু পেজ 1 এ প্রিন্ট হবে, এতটুকু পেজ 2 তে? আচ্ছা, এখন এইভাবে একবারে ওইভাবে করা যাবে না যে এতটুকু পেজ 1-এ সিলেক্ট মানে প্রিন্ট হবে, এতটুকু পেজ 2-তে প্রিন্ট হবে। যদি আপনি এই পেজটা, হ্যাঁ এই পেজটা তো আসলে অনেক কিছু লেখা আছে, এখানে লেখা আছে, এখানে লেখা আছে। যদি আপনার মানে এক্সেল যেটা করে, এক্সেল হলো একটা একই ধরনের সূত্র ইউজ করে বা একই ধরনের কমান্ড ইউজ করে। আপনি যখন আপনি একটা কমান্ড দিবেন এবং বলবেন যে এটা এত দূর পর্যন্ত কমান্ডটা করো, তখন সে অতটুকু পর্যন্ত সে এটাকে এভাবে মানে মানবে আর কি। এখন যদি আপনার এরকম হয় যে ভিন্ন ভিন্ন হবে, কমান্ডের ইয়েটা হবে ভিন্ন ভিন্ন, রেঞ্জটা ভিন্ন ভিন্ন হবে, তখন আপনাকে আলাদা আলাদা করে কমান্ড দিতে হবে। এখন বিষয়টা হলো যেমন ধরেন এইখানে অনেকগুলো একটা জায়গা আছে, আবার এইখানে কিছু ডাটা আছে, এই ডাটাগুলো কিন্তু আপনি চাইলেও একবারে প্রিন্ট দিতে পারবেন না একটা কমান্ডে প্রিন্ট হয়ে গেলেও পরে এখানে আমাদের হাইড করে দিতে হবে, ঠিক আছে, হাইড করে দিয়ে তারপরে প্রিন্ট দিতে হবে, হাইড করে দিয়ে ডাটাটা এভাবে আনলাম, তারপরে আবার প্রিন্ট দিতে হবে। এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো যে আমি জায়গাটা সিলেক্ট করলাম যে আমি এতটুকু জায়গায় প্রিন্ট দেবো। তো এটা কীভাবে করতে পারি, আমরা মাউস দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা এই যে বললাম যে এটা পেজ লেআউট থেকে প্রিন্ট টাইটেল, তারপর আমরা প্রিন্ট এরিয়া সিলেক্ট করতে পারি। মাউস দিয়ে যখন আপনি সিলেক্ট করবেন তখন অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে। তারপর আমরা এখানেও করতে পারি বা মাউস দিয়ে করতে পারি, জাস্ট দেখাই দিলাম। তো ধরেন আমি এখান থেকে জিনিসটা প্রিন্ট দেবো, এখান থেকে ধরেন আমি এই পুরো ফুল ডাটাবেসটা প্রিন্ট দেবো না, আমি এতটুকু পর্যন্ত প্রিন্ট দেবো। ধরেন আমি এই বাংলাদেশ বিল্ডার্স লিমিটেড পর্যন্ত প্রিন্ট দেবো। তো এটা করার জন্য আমাদের কী করতে হবে, কি প্রিন্ট প্রিভিউতে যাব, আমি যাওয়ার পরে এই যে প্রিন্ট অ্যাক্টিভ পেজের যে অপশনটা সেটিংস আছে, এখান থেকে আমি 3টে অপশন আছে। একটা হলো প্রিন্ট অ্যাক্টিভ শিট, মানে পুরো শিট অ্যাক্টিভ অবস্থা যেটা আছে সেটাকে শিট প্রিন্ট দেবো। অ্যাক্টিভ বলতে বোঝাচ্ছে হলো যে এই যে ধূসর রঙের যে জায়গাটা আছে এটাকে ইনঅ্যাক্টিভ শিট বলে বা ইনঅ্যাক্টিভ এরিয়া বলে। অ্যাক্টিভ এরিয়া হলো এই যেটা লাইট অবস্থাতে, সেই এরিয়াটাকে অ্যাক্টিভ বলে। আমরা অ্যাক্টিভিটা বাড়াতে পারি, এভাবে ক্লিক করলে পুরো সব অ্যাক্টিভ হয়ে গেল। আর এইখানে ক্লিক করলে আমি যতটুকু দরকার ততটুকু আমি এভাবে অ্যাক্টিভ নিতে পারি, ঠিক আছে, বাড়ালাম করে। এখন আবার একটু সিলেক্ট করে নেই, বাংলাদেশ কোন পর্যন্ত বলছিলাম, ধরেন বাংলাদেশ এই পর্যন্ত বিল্ডার্স। ওকে, সো এখান থেকে আমরা দেখলো তাহলে অ্যাক্টিভ শিট একটা। দ্বিতীয়ত আসছে প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক, মানে যতটুকু ওয়ার্কবুক আছে পুরো সবগুলো প্রিন্ট হবে। তারপর হচ্ছে প্রিন্ট সিলেকশন, অর্থাৎ আমি যতটুকু সিলেক্ট করলাম ততটুকু প্রিন্ট হবে।
সো আমরা যদি এটা সিলেক্ট করি প্রিন্ট সিলেকশন, তাহলে কি হলো দেখেন এটা কমে আসলো এবং এইটা এই পর্যন্ত দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এতটুকুই কিন্তু প্রিন্ট হবে, আর কিন্তু বাকিটা প্রিন্ট হবে না। এরপর আমি আমার প্রয়োজন মতো পেজ সেট আপ করে নিলাম। ওকে, জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা বিষয় হলো যদি আমাদের একই জিনিস যদি আমাদের একাধিক কপি করতে হয় তাহলে কিন্তু বারবার কপি দরকার নেই। এখানে আমরা কপিসের পরিমাণ বলতে পারি যে কয় কপি হবে। ঠিক আছে, সেখান থেকে আমরা কপি নাম্বারটা বাড়াই দিতে পারি, তখন এটা কপি বাড়বে। আর এখানে খুব বেশি নাই, প্রিন্টারের এই অপশনটাতে ইয়ে থাকে, প্রিন্টার থাকলে আসলে আরও 2-3টা অপশন থাকে, যেহেতু প্রিন্টার এখানে নাই আমি আপনি দেখাতে পারতেছি না। তো এগুলো খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না। আর কারো কোনো কোশ্চেন আছে? আমার কোনো কোশ্চেন নেই আর কি। আচ্ছা আচ্ছা, না, ঠিক আছে। সবাই এই শিটটা, এই যে সার্চেবল ড্রপ ডাউন লিস্ট, এই পেজটা সবাই একটু প্রিন্ট দেওয়ার একটা করবেন, যে আমরা এতটুকু পেজ প্রিন্ট দিতে পারি কিনা, ভিন্ন ভিন্নভাবে প্রিন্ট দেওয়ার একটা করবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি, আমরা যে পিডিএফ করি, যে গতকালকে বলছিলাম যে সেভ অ্যাজ পিডিএফ, এটা কিন্তু আমরা এই যে এখান থেকেও করতে পারি। হ্যাঁ, এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, যাদের আসলে এই যে সেভ এজে পিডিএফ আসে না, অনেক সময় সেভ এজে আপনাদের পিডিএফ আসবে না, যাদের আসে না আর কি, তারা কি করতে পারে, এই যে এখান থেকে প্রিন্ট অপশন থেকে এখানে প্রিন্টারে এই থাকে ফ্যাক্স প্রিন্ট, হ্যাঁ, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এই অপশনগুলো থাকে। সো এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারি। এখন বিষয়টা হলো যে পিডিএফ কতটুকু হবে, এটা কিন্তু আপনার নির্ভর করতেছে আপনি কতটুকু প্রিন্ট দিতে চান, বা ওই যে সেট আপটা পিডিএফ করার সেট আপও সেম। অর্থাৎ আমি যেই কয় পেজ প্রিন্ট করব সেই কয় পেজই শুধু পিডিএফ হিসেবে প্রিন্ট হবে, তাই তো? রাইট রাইট। তখন আপনার প্রিন্ট মানে এটা সিলেক্ট করার পরে প্রিন্ট করলে এখানে আমি প্রিন্ট করতেছি। আচ্ছা, এখানে তো আমি সিলেকশনটা দিচ্ছি, অ্যাক্টিভ শিটটা দিই, তাহলে 2 পেজ হবে। এখন প্রিন্ট দিলেই আমার এটা পিডিএফে হবে, পিডিএফের নাম আমি দিয়ে দেবো, এখন সেটা পিডিএফে হবে। ডেস্কটপে এই নাম দিলাম, এটা পিডিএফে রূপান্তর হয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে এই পিডিএফ, এটা দেখেন। আচ্ছা আচ্ছা, প্রিন্টও হবে আবার সেভও হবে, তাই তো? না মানে এই পিডিএফ তো প্রিন্ট হবে না, পিডিএফটা তো আসলে এখানে সেভ হবে। আচ্ছা, আর প্রিন্ট হওয়ার জন্য তো প্রিন্টার সেট আপ করবেন, তখন আপনার প্রিন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। যদি আপনি এই যে দেখেন এটা পিডিএফ হয়ে গেল, ঠিক আছে। যদি আপনি জি, মানে বুঝতে এটা যদি আপনার করতে চান, মানে পিডিএফ করতে চান, তখন আপনি এটাকে এই এখান থেকে পিডিএফটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আর যদি প্রিন্ট দিতে চান তখন তো আপনি প্রিন্টারকে সিলেক্ট করতে হবে, তাই না? ঠিক আছে, মানে আপনার প্রিন্টারের জি, যে বুঝতে নাম্বারটা পারছি। থাকবে, প্রিন্টারের যে মডেলটা থাকে এখানে লেখা যে থাকে, প্রিন্টারে যে মডেল নাম্বার হ্যাঁ থাকবে সেটা সিলেক্ট সেটা করতে সিলেক্ট হবে। করবেন, রাইট। মোটামুটি আজকে বেসিকের মানে অ্যাডভান্সে যাচ্ছি না, অ্যাডভান্স প্রিন্টিং কিছু আছে সেগুলো আমরা আস্তে আস্তে পরে দেখি না, কারণ অ্যাডভান্স প্রিন্টিং এখন বলে আজকে ক্লাসটা একটু আমার কাছে বেশ মনে হচ্ছে হ্যাঁ একটু হ্যাঁ, জটিল হয়ে অবশ্যই। যাচ্ছিল। আসলে অ্যাডভান্স প্রিন্টিং বেশ আরও জটিল, আছে, মানে যেগুলো আমরা সবগুলা পেজকে আমরা কীভাবে একবারে পেজ সেট আপ দিয়ে একবারে প্রিন্ট দিতে পারি, যেটা আমরা কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রিন্ট দিই অ্যাকচুয়ালি। ওখানে যে অটোমেটিক্যালি নাম্বারগুলো আসে, প্রথমে ব্যালেন্স শিট, তারপরে কম্পারেটিভ ইনকাম স্টেটমেন্ট, তারপরে অন্যান্য যেগুলো আসে ওগুলো তো আসলে একবারে প্রিন্ট দেওয়া হয়। এখানে কিন্তু ভিন্ন ভিন্ন পেজ সেট আপ হয়, সব কিছু হয়, তখন ওইগুলো আমরা কীভাবে প্রিন্ট দিতে পারি, কিছু হয় ল্যান্ডস্কেপে, কিছু হয় পোর্ট্রেটে, তারপর কিছু হয় সিঙ্ক হয়, কিছু অ্যাকচুয়াল পেজে আসে। তো এগুলো কীভাবে অ্যাডভান্স প্রিন্ট অপশন আছে ওগুলো আমরা আস্তে আস্তে পরে দেখব।
বেসিক প্রিন্টিংগুলো আমরা হ্যাঁ আলোচনা আসলে করলাম। বেসিকটা ভালোভাবে হইলে ওইগুলো পরে আস্তে আস্তে একটু সহজ হবে। প্র্যাকটিস করেন সবাই, আমার অনুরোধ থাকবে সবাই একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের একটা ভালো ফিডব্যাক আপনারা দিন শেষের জন্য বলতে পারেন যে না আমার যেখানে গেছিলাম সেখানে আমি আসলে ভ্যালু ফর মানি হয়েছে অ্যাকচুয়ালি। জি সেটাই। বাকিদের কোনো ইয়ে আছে, কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা ক্লোজ করে দিতে পারি। আর আচ্ছা কোশ্চেন স্যার, থাকলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন। যে মানে আগের কোনো ক্লাস দেখা যাচ্ছে আমরা প্র্যাকটিস করতে করতে একটু প্রবলেম হয়েছে, আগের ক্লাসের কোনো সমস্যা সেই ব্যাপারে যদি হঠাৎ করে আপনাকে কোশ্চেন করি তাহলে আবার আপনি বিরক্ত হবেন কিনা? না 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 না, সমস্যা নেই, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে আপনার আগের ক্লাসে ভিডিওগুলো কিন্তু দেওয়া আছে, মানে আগের যে ব্যাচগুলোতে হ্যাঁ আমরা ইয়ে দেখেছি, করছি আগের ক্লাসগুলো ব্যাচের নিচ্ছি, ভিডিওগুলো আপলোড হ্যাঁ আছে। ওই ভিডিওগুলো কিন্তু আপলোড আছে। সো সবগুলোই আপলোড আছে, মানে দু একটা যে আপলোড নাই তা না, সবগুলো আমি আপলোড করে দিয়েছি। সো আপনারা ওইখান থেকে আগে থেকে ডেট বা এই অনুযায়ী দেখে নিলেন কোন ডেটে আমি কি আলোচনা করছিলাম। তো আপনারা যদি ওইগুলো দেখে নেন তাহলে আপনাদের আজকের ক্লাসটা আবার একটু যেহেতু আগের মানে যেটা প্রিপারেশন ওইটা হয়ে গেল, সেকেন্ড টাইম শুনলেন, আপনাদের মনের মধ্যে কিছু কোশ্চেন হলো, আরও জিনিসগুলো আরও ইফেক্টিভ হবে আর কি।